গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠবো গালগপ্পে, সবাই একসঙ্গে। ঘড়ির কাঁটায় রাত 12:30 আর সময়টা রাতের 8টার। শুনছ তোমার এফএম, আর তোমার সাথে আমি রয়েছি উর্মিলা। নেক্সট 2 ঘন্টা এই শীতের রাতে জমিয়ে আড্ডা হবে তোমার সাথে আমার। তাই হোয়াটসঅ্যাপ করো আমায়, নম্বর তো তুমি জানোই। আমি জানি দুষ্টুমি করে বলবে জানি না, তাই আরেকবার বলি, 9477636871, 9477636871, 9477636871। আমায় বলো, এই শীতের রাতে কোন রোম্যান্টিক স্মৃতি তোমার সবচেয়ে বেশি করে মনে পড়ছে? তোমার মেসেজের জন্য অপেক্ষা করতে করতে শুনে নি আজকের প্রথম গান, পুলক বন্দ্যোপাধ্যায় রচিত, সুমন কল্যাণপুরের গাওয়া সেই বিখ্যাত গানটি, মনে করো আমি নেই। কি ব্যাপার, গ্যাপ যাচ্ছে কেন? হ্যাঁ সত্যি তো, বন্ধ হয়ে গেল কেন? এই শুভেন্দু, গিয়ে দেখ তো কি হলো, বন্ধ হয়ে গেল কেন? গালগপ্পে এখনকার গপ্প গোয়েন্দা শিলাজিৎ সিরিজের রহস্য অভিযান। শুনছ তোমার এফএম। রচনা ইভান গুপ্ত, আবহ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রচ্ছদ ও শব্দগ্রহণ অপু আইচ, সামগ্রিক পরিকল্পনায় আমি দীপঙ্কর। শুনছ তোমার এফএম। জিৎ, জিৎ, তোমার ফোন বাজছে। বলে দাও বাড়ি নেই। ধ্যাত, ফোন ধরো, তোমার বস মেরেছে সালা। ইয়েস স্যার। শিলাজিৎ, মাই ডিয়ার বয়, চটপট চলে এসো সাদার্ন এভিনিউতে তোমার এফএম চ্যানেলের অফিসে। মার্ডার মিস্ট্রি, রেডিও জকি খুন, হারি আপ। রাইট অ্যাওয়ে স্যার। স্যার? শৈলেন, মাই ডিয়ার বয়, চটপট চলে এসো আমার ফ্ল্যাটে। সাদার্ন অ্যাভিনিউতে তোমার এফএম চ্যানেলের অফিসে রেডিও জকি খুন হয়েছে। তুমি মেলে রওনা দেবো, হারি আপ। কিষানজিকে ডাকবো স্যার? দরকার নেই, ড্রাইভারদের ঘুমটা জরুরি। আমি চালাবো, ছাড়ছি। বসের অর্ডার শৈলেনের ওপর ছেড়ে রাগ একটু কমলো? রাত 2:15, রাগ হবে না? ঘন্টার মাথা চাকরি। কেন, তোমার তো হাসি কিসের? বাবাও তো পুলিশেই ছিল, তখন বাবা রাত বিরেতে ছুটতো, এখন স্বামী ছুটছে, অভ্যেস হয়ে গেছে। তুমি দাঁত ব্রাশ করে এসো, আমি তোমাদের জন্য কফি করছি। তোমার ফরেন্সিক ডিপার্টমেন্টে ট্রান্সফার নিলে কেমন হয়? পোস্টমর্টম সংক্রান্ত কাজ কি সবার দ্বারা হয়? তুমি কি ডাক্তার? মর্গে বেশিক্ষণ থাকতেই পারবে না। যেটা ভালো পারো সেটা করো। আবার জড়িয়ে ধরা হচ্ছে কেন? কেন, এটাও তো ভালো পারি, নাকি পারি না?
বসকে বলো মাই ডিয়ার বয়কে এর জন্য মাইনে দিতে। ওঠো ওঠো, উঠে পড়ো। কলকাতা শহরের ক্রাইম ইতিহাসে এই ঘটনার অভিনবত্ব আছে সন্দেহ নেই। রেডিও স্টেশনে লাইভ প্রোগ্রাম চলাকালীন উপস্থাপিকা খুন। উর্মিলা রায় বেশ জনপ্রিয় রেডিও জকি ছিলেন। ওনার রাতের আড্ডা, থাকবো ফিট, ইতি উর্মিলা এই সমস্ত অনুষ্ঠানগুলি যথেষ্ট জনপ্রিয়। আলিপুরের সিআইডি কোয়ার্টার থেকে বেরিয়ে যে টাটা সুমোটা সাদার্ন অ্যাভিনিউয়ের দিকে ছুটে যাচ্ছে এই শীতের রাতে, সেটার চালক শিলাজিৎ সেনগুপ্ত, আর পাশে বসে আছে শৈলেন পাল। শিলিগুড়ির সিআইডি বিভাগ থেকে কলকাতায় হোমিসাইড বিভাগে নিয়ে আসা হয়েছে শিলাজিৎকে, কারণ ওর চটপট তদন্ত শেষ করার ক্ষমতা। আর শিলিগুড়ির সহকারী শৈলেন পালও কলকাতায় বহাল হয়েছে শিলাজিতেরই অনুরোধে। কলকাতায় গৃহলক্ষ্মী চিটফান্ড রহস্য সমাধান করার পর শিলাজিৎ একটা গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলেছে, এটা আপনারা জানেন বোধহয়। শিলিগুড়ি সিআইডি বিভাগের ফরেনসিক ডিপার্টমেন্টে কর্মরতা ডাক্তার নমিতা অধিকারীকে বিবাহ করেছে। কর্মক্ষেত্রে আলাপ, পরিচয় ও অবশেষে পরিণয় দুজনের হলো ঠিকই, কিন্তু একটু হাই স্পিডে হলো। একটা ঘটনা শিলাজিতের এখনও মনে পড়লে নিজের মনেই হেসে ফেলে। যেদিন নমিতাকে সে প্রথম জড়িয়ে ধরে ওর সুন্দর চোখের দিকে তাকিয়েছিল নিবিড়ভাবে, নমিতা ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে নরমভাবে বলেছিল, চুমু খাওয়ার প্ল্যান থাকলে তাড়াতাড়ি করো, আমার 9:30টায় ডিউটি জয়েন করতে হবে কিন্তু। পুলিশের চাকরি মশাই এইরকমই। প্রতিদিনের জীবন, ভালোবাসা, স্বপ্ন, শখ সবকিছুই চলে ডিউটি ও ক্রাইম ক্লকের সাথে তালমিল রেখে। ডিআইজি সিআইডি বিপ্লব অধিকারী নিজে উদ্যোগ নিয়ে শিলাজিৎকে কলকাতায় ট্রান্সফার করিয়েছেন, এবং এই নিশুতি রাতে ফোনটাও করেছিলেন উনি। কারণটা বিশদে বিপ্লববাবু নিজেই বলবেন একটু বাদেই। কারণ গাড়ি এসে দাঁড়িয়েছে সাদার্ন অ্যাভিনিউতে 7 তলা প্রগতি ম্যানশনের সামনে, যার 5 ও 6 তলায় তোমার এফএম চ্যানেলের অফিস ও স্টুডিও। ম্যানশনের স্বয়ংক্রিয় লিফটে করে শিলাজিৎ ও শৈলেন এসে পৌঁছল 5 তলায়। দামি হোটেলের লবির মতোই সাজানো সামনের অফিস ডেস্ক, মেঝেতে সবুজ কার্পেট, দেওয়ালে চ্যানেলের নামের বেশ বড় একটা লোগো। মার্কেটিংয়ের গুণে এই লোগো এখন গোটা কলকাতাবাসীর কাছেই পরিচিত। একজন লম্বা চওড়া বয়স্ক লোক একজন ফর্সা ছোটোখাটো নাদুস নদুস লোকের সাথে কথা বলছিলেন ডেস্কের সামনে দাঁড়িয়ে। প্লেন ড্রেসে থাকলেও পুরু চাড়া দেওয়া গোঁফ বিশিষ্ট এই বয়স্ক লোকটি যে পুলিশের লোক সেটা দেখলেই বোঝা যায়। ডিআইজি সিআইডি বিপ্লব অধিকারী। শিলাজিৎ ও শৈলেন সামনে এসে স্যালুট ঠুকে দাঁড়ালো। বিপ্লব মুখ থেকে পাইপ নামিয়ে একটু মজার গলায় বললেন, এসো মাই ডিয়ার বয়েজ। সদ্য বিবাহিতকে রাতের বেলা ডিউটি করানোটা ক্রাইম হিসেবেই ইনক্লুড করা হবে ন্যায় সংহিতায়। বি পেশেন্ট। ডিউটি কামস ফার্স্ট স্যার। বটে। আচ্ছা শোনো, আলাপ করিয়ে দিই। ইনি পার্থ মজুমদার, ওই তোমার এফএম চ্যানেলের স্টেশন ম্যানেজার। পার্থ আমার ছেলেবেলার বন্ধু, তাই এরকম একটা ঘটনায় প্যানিক করে আমায় সরাসরি ফোন করেছিল, ওর জন্যই এলাম। আর পার্থ, এ হলো শিলাজিৎ সেনগুপ্ত, আমাদের ডিপার্টমেন্টের মোস্ট প্রমিসিং ইনভেস্টিগেটিং অফিসার। আর শোনো, প্রিলিমস আমি করে রেখেছি শিলাজিৎ। রাতের বেলা যারা ডিউটিতে ছিল সবাইকে ডিটেইন করা আছে। তুমি ইন্টারোগেট করো, বডি দেখে নাও। ইউ নো দ্য ড্রিল। লোকাল থানা থেকেও এসেছে। আমি চলি। কিন্তু বিপ্লব, ওই অনুষ্ঠান কোনো রকম শেষ করে আর ট্রান্সমিশন বন্ধ রাখা হয়েছে। এতে অনেক টাকার ক্ষতি হয়। বিজ্ঞাপন যাওয়ার শিডিউল আছে।
চ্যানেল তো যে করে হোক আমার চালু রাখতেই হবে। বিপ্লববাবু পাইপ মুখে গুঁজে শিলাজিতের দিকে তাকালেন। শিলাজিৎ পার্থবাবুকে জিজ্ঞাসা করল, আপনাদের মোট কটা স্টুডিও আছে? দুটো ব্রডকাস্টিং স্টুডিও আর দুটো রেকর্ডিং স্টুডিও। যে স্টুডিওতে ব্যাপারটা ঘটেছে ওটা ফরেন্সিক টিম চলে না যাওয়া অবধি বন্ধ রাখতেই হবে। কাল বেলার দিক থেকে স্টুডিও আবার ইউজ করতে পারবেন। আর ইন্টারোগেশন শেষ হয়ে গেলে আপনি আবার চ্যানেল অন এয়ার নিয়ে আসুন, ধরুন সকাল 8টা থেকে। তবে যাদের ইন্টারোগেশন হবে, অর্থাৎ যারা ছিলেন এখানে কোনো সময়, তাদের কেউ যেন আমাদের না জানিয়ে কলকাতার বাইরে না যান। কোয়াইট রাইট। আর পার্থ, দ্যাট ইনক্লুডস ইউ অলসো। আমি চলি রে। চলো শৈলেন, লাস্টটা দেখা যাক। গ্লাভসটা পরে নিন স্যার। এই যে। একটা 10x12 ঘর, পুরোটাই শব্দ নিরোধক এবং শীততাপ নিয়ন্ত্রিত। একদিকে মোটা কাঁচের দেওয়াল, যার ওপারে কলকাতা দেখা যাচ্ছে। দেওয়ালের কাছাকাছি একটা বড় টেবিলে দুটো কম্পিউটার ও একটি কনসোল বোর্ড আর একটা শক্তিশালী মাইক্রোফোন টেবিলে বসানো ছিল, এখন উল্টে পড়ে আছে। টেবিলের সামনে রিভলভিং চেয়ারে একজন মহিলা বসা অবস্থায়, কিন্তু তার শরীরের ওপরের ভাগ টেবিলের ওপর একটু তেরচাভাবে লুটিয়ে আছে। টেবিলের ওপর মহিলার মাথাটা বাঁ পাশ হয়ে লুটিয়ে আছে। বাঁ দিকের চোখ দেখা যাচ্ছে, ডান দিকেরটা চাপা পড়েছে। ডান হাত টেবিলের ওপর, বাম হাত মেঝের দিকে নিথর ঝুলছে। মহিলার রূপের চটক আছে। বয়স 35-এর বেশি নয়। পরনে একটা হলদের ওপর কালো ডিজাইন করা কুর্তি ও সাদা লেগিংস। মহিলার পিঠের বাঁ দিকে কোমরের কাছে একটি গভীর ক্ষতচিহ্ন। উর্মিলার কুর্তির পেছন দিকের অনেকটাই রক্তে ভেজা। মেঝের সবুজ কার্পেট, চেয়ারের পায়ের কাছে অনেকটা রক্ত পড়েছে। উর্মিলা রায় আর কখনোই কিছু বলবেন না, শুধু তার অল্প খোলা বাঁ চোখটায় যেন একটা আতঙ্কের রেশ এখনো লেগে আছে। মার্ডার ওয়েপন নেই, চুলের সামান্য কার্ভ আছে, তার মানে চুল খোলা ছিল না, খোঁপা করা ছিল, ক্লাচার দিয়ে আটকানো ছিল। আঘাত পাওয়ার পর ক্লাচার পড়ে যায়, খোঁপা খুলে যায়। ক্লাচারটা পেয়েছি স্যার, ছিটকে দেওয়ালের কাছে পড়েছিল। খুনি বাইরে থেকে আগে দেখে নেয় উর্মিলা দেবী অন মাইক কিনা, তারপর ঢোকে। দরজার পেছন দিকে, তাই খুনির ঢোকা উর্মিলা টের পাননি। বসা অবস্থায় উর্মিলা দেবী আঘাতটা আটকাতে পারেননি। যদি ধরে নেই ছুরি মেরেছে, চেয়ারে বসে থাকা অবস্থায় মারাটা শক্ত নয় কি স্যার? ভালো প্রশ্ন। এই ক্ষেত্রে শক্ত হয়নি, কারণ চেয়ারটার হাতল নেই। বসার জায়গা আর পিঠের ওপরের ভাগ সাপোর্ট দেওয়ার ব্যবস্থা আছে। ওপরের ভাগের সঙ্গে বসার জায়গার কানেকশন দেখতেই পাচ্ছ, একটা সরু মেটাল সাপোর্ট রড। এটা খানিক ফ্লেক্সিবল রড, বসে থাকা অবস্থায় হেলান দিলে একটু রিক্লাইন করা যায়, আবার সোজা হয়ে বসলে রড সোজা হয়ে যায়। রডটুকু বাদে পিঠের নিচ থেকে কোমর অবধি জায়গায় ফাঁকা। পেছনে দাঁড়িয়ে যে কোনো একটা সাইড থেকে চাইলে আঘাত করা যায়। এই ক্ষেত্রে পেছনে বাঁদিক ঘেঁষে আঘাত করা হয়েছে। শিলাজিতের গ্লাভস পরা হাত এবার উর্মিলার নিচের দিকে ঝুলে থাকা বাঁ হাত আলতো করে ওপরে তুলল। হাতের নখ বড় ও গোলাপি নেইল পালিশ লাগানো আছে। শৈলেন, ম্যাগনিফাইং গ্লাসটা দাও তো। শৈলেন তার পকেট থেকে গ্লাস বার করে দিল। শিলাজিৎ গ্লাস হাতে নিয়ে উর্মিলার বাঁ হাতের তর্জনীর নখ একাগ্রভাবে দেখল। নখে
একটা সুতোর টুকরো আটকে আছে। এটা এভিডেন্স ফাইল করো। একটা নীল রঙের সুতোর টুকরো। ফরেন্সিকে বলো টেস্ট করতে। আমার কেমিক্যাল অ্যানালিসিস চাই। বাকি সব আঙুল যেন চেক করে, যদি টিস্যু স্যাম্পল পাওয়া যায়। খুনি কি পুরুষ স্যার নাকি মহিলা? এরকমভাবে স্ট্যাপ করাটা কোনো মহিলার পক্ষে সম্ভব বলে তো মনে হয় না। খুনের সময় মোট কজন ঘটনাস্থলে ছিল? শৈলেন একটা কাগজ দেখতে দেখতে বলল, মোট 6 জন স্যার। অর্ণব চৌধুরী উপস্থাপক, সংঘমিত্রা দাস কন্টেন্ট রাইটার, বিজন হালদার ও শুভেন্দু মাঝি দুজনেই ইঞ্জিনিয়ার, পার্থ মজুমদার স্টেশন ম্যানেজার এবং গৌরাঙ্গ দাস বেয়ারা। এই ঘটনাটাই দিনের বেলা হলে কমপক্ষে 25 জন হতো। আচ্ছা, সিসি ক্যামেরার প্লেসমেন্ট কি ছিল? স্যার ক্যামেরা লাগানো আছে এই প্রগতি মেনশন বিল্ডিংয়ের ঢোকার জায়গায়। রেডিও স্টেশন যে দুটো ফ্লোরে 5 ও 6 তলা, সেখানে তো কোনো ক্যামেরাই নেই। আর কোনো ফ্লোরেই কোনো ক্যামেরা নেই। একজন বয়স্ক ভদ্রলোক স্টুডিওর দরজা একটু খুলে উঁকি দিলেন। ইনি সিআইডি বিভাগের ডাক্তার অবনী রায়। আসতে পারি? আসুন ডাক্তারবাবু। তোমায় কেস দিয়েছে শুনে একবার দেখা করতে এলাম। খবর কি? বৌমা কেমন আছে? ভালো। একদিন বাসায় আসুন না, একটু গালগপ্প হোক। 3 জনের একই দিনে একই সময়ে ডিউটি অফ থাকা যদি হয়, তাহলে তোমার বাসায় যাওয়ার আগে একটা লটারির টিকিট কিনবো। নির্ঘাত লেগে যাবে। তা বিয়ে করলে হানিমুনে গেলে না তোমরা? আর হানিমুন, আমাদের চাঁদেই খুন ডাকাতির দুনিয়াতেই উদয় হয়, হস্ত যায় দাদা। ডিআইজি সাহেব তো মাই ডিয়ার বয় বলে প্রায় সব তদন্তই পারলে আমার ঘাড়ে চাপিয়ে দেন। তা কি বুঝলেন এখানে কতক্ষণ বেঁচে থাকতে পারেন মহিলা আফটার অ্যাটাক? অ্যাটাক টাইম প্রায় অ্যাকিউরেট বলা সম্ভব, কারণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হচ্ছিল। যে পরিমাণ ব্লাড লস হয়েছে তাতে মিনিট 7 ম্যাক্সিমাম বেঁচেছিলেন। আমার ধারণা প্যানক্রিয়াস আর কিডনি দুটোই ড্যামেজ হয়েছে। পোস্টমর্টেম হলে আরও ভালোভাবে বোঝা যাবে। ঠিক আছে, আপাতত যা দেখার দেখে নিলাম। শৈলেন, তুমি এবার ফটোগ্রাফার আর ফরেন্সিক টিমকে বলো এসে ওদের কাজ করতে। বলো। ওদিকের কি খবর? ফরেন্সিক টিম চলে গেছে? এই যাবে এবার, বডি মর্গে নিয়ে গেছে। স্পট ডেড? একদম। পেছন থেকে কোমরের কাছাকাছি ছুরি দিয়ে স্ট্যাপ করা হয়েছে মনে হয়। করে আবার ছুরি মোচড় দিয়ে ঘুরিয়ে দিয়েছে। অ্যাকিউট ব্লাড লস। পোস্টমর্টম তুমি করবে? জানি না তো, মর্নিং শিফট আছে, হয়তো আমিই করব, নইলে দিব্যেন্দু। গিয়ে ডিউটি চার্ট দেখতে হবে। বডি নাম্বারটা আমায় মেসেজ করে দিও। আমি এখন রাখছি। ফ্রিজে রান্না থাকবে, তুমি ফিরে এসে গরম করে খেয়ে নিও। আর বেশি সিগারেট খেও না। মহিলার বাঁ হাতে একটা ক্লু দেখলাম, একটা সুতো। ওটার ফরেন্সিক টেস্ট করতে হবে। আর তুমি বডি এক্সামিন করে আমায় বলো, যদি মার্ডার ওয়েপেন ছুরি হয়, ছুরির দৈর্ঘ্য বা গড়ন কেমন হতে পারে, এটা সম্ভব তো? নেচার অফ উন্ড না দেখে বলতে পারছি না, তবে আশা করছি একটা আন্দাজ দিতে পারবো। আমি এবার রওনা দিই। বাই। সাবধানে যেও। বাই। একটা খালি ঘরে টেবিলের ওপর মেলা রয়েছে একটা বিল্ডিং স্যাংশনড প্ল্যানের ব্লু প্রিন্ট। সামনে দাঁড়িয়ে আছে স্টেশন ম্যানেজার পার্থ মজুমদার, শিলাজিৎ ও শৈলেন। কোনো স্টুডিও ভেতর থেকে বন্ধ করা যায় না দেখছি। হ্যাঁ, ব্রডকাস্টিং স্টুডিও তো ইন্টারনাল লক তো অ্যালাউড নয়। অনেক সময় ফ্ল্যাশ নিউজ আসে, সেটা লাইভ অনুষ্ঠান করা প্রেজেন্টারকে দিতে হয়, বা প্রেজেন্টার যদি অসুস্থ হয়ে পড়ে, বা এই যে ঘটনাটা ঘটলো, তখন তো অন্য কাউকে ঢুকে অনুষ্ঠান চালিয়ে যেতে হবেই। ওই দরজায় ছোট কাঁচের ভিউ আছে, ওইটাই দেখে নিতে হয় প্রেজেন্টার অন এয়ার কিনা, তারপর ঢুকতে হয়। তাছাড়াও কথা বলার মাইক চালু হলে দরজার বাইরে অন এয়ার লাল সতর্কবাণী চলে ওঠে। এই লাল দাগ দেওয়া অংশটা হলো আপনাদের রেডিও স্টেশন? হ্যাঁ, 5 তলা আর 6 তলা। 5 তলায় একটা কন্ট্রোল রুম, দুটো ব্রডকাস্ট স্টুডিও, রিসেপশন, বাথরুম, গেস্ট রুম, এই জায়গায় আমরা রয়েছি আর কি।
আর 6 তলায় 2টো রেকর্ডিং স্টুডিও, মিউজিক লাইব্রেরি, এডিটিং রুম, 2টো কন্ট্রোল রুম আর বাথরুম। আর লিফট সিঁড়ি কোন দিকে ব্যবহার করে কেউ? মাঝে সাঝে লিফট খারাপ থাকলে তো করতেই হয়, তবে এমনিতে লিফটেই সবাই যাতায়াত করে। এই সিঁড়ি, এই যে লিফট এদিকে তার উল্টো দিকে, আর 1 তলা ও 2 তলার মাঝামাঝি ল্যান্ডিংয়ের জায়গায় ফায়ার এক্সিট আছে। একদম টপ, মানে 7 তলায় কি আছে স্যার? 2টো রেসিডেন্সিয়াল ফ্ল্যাট আছে, আর বাকিটা ফাঁকা পড়ে আছে। আগে একটা শেয়ার ট্রেডিং কোম্পানির অফিস ছিল। ছাদে সবাই যেতে পারে? না, ছাদে যাওয়া যায় না। বিল্ডিংয়ের সিকিউরিটি আর কেয়ারটেকার শুধু যেতে পারে। ছাদের চাবি থাকে কেয়ারটেকারের কাছে। সিসি ক্যামেরা লাগাননি কেন? এই বিল্ডিংয়ের এন্ট্রি পয়েন্টে ক্যামেরা আছে, গাড়ি পার্কিংয়ের জায়গায় তো আছে, সেই জন্যই। আর এরকম যে হতে পারে সেটা তো আর। এই বিল্ডিং 7 তলার, থাকার ফ্ল্যাট আছে, অফিস আছে, জিম আছে, কত লোক ঢুকছে বেরোচ্ছে। মূল বিল্ডিংয়ের ক্যামেরা ফুটেজ দেখে কি করে বুঝবো কোন ব্যক্তি বিল্ডিংয়ে ঢুকে লিফটে করে আপনার চ্যানেলের ফ্লোরে এলো? আপনাদের এই ছোটো ছোটো নেগলিজেন্সিগুলোর জন্যই না আমাদের কাজ বেড়ে যায়। যাই হোক, বিল্ডিং সিকিউরিটির গার্ড রাতে যে ছিল তাকে একবার ডাকুন তো, কথা বলবো। পার্থবাবু শুকনো মুখে বেরিয়ে যেতে শৈলেন বলল, স্যার, উনি তো বড় সাহেবের বন্ধু, একটু মোলায়েমভাবে বললেই পারতেন। থামো তো, যার বন্ধু সে বুঝবে। মাঝরাতের পর ঘুম থেকে তুলে ডিউটিতে লাগিয়ে দেবে, তারপরে সে দেখবো সিকিউরিটির বেসিক ব্যাপারগুলোই নেই। লোকাল থানা অফিস চালানোর পারমিশন দিল কি করে? হ্যাঁ, এটা কোন থানার আন্ডারে? সারদান এভিনিউ বিশাল অঞ্চল স্যার, কোনো অংশ লেক থানার আন্ডারে তো কোনোটা গড়িয়াহাট, আবার কোনোটা কালীঘাট থানার আওতায় পড়ে। তবে এই এসপি মুখার্জি রোড আর সারদান এভিনিউয়ের ক্রসিংয়ের এলাকাটা যাচ্ছে ভবানীপুর থানার আন্ডারে। ওসি সাহেব বাইরেই আছেন স্যার, সুধাংশু মাইতি। ডেকে আনো। একটা মিডিয়া চ্যানেল চলছে উইদাউট সিসিটিভি সার্ভিলেন্স, পারমিশন দিলেন কি করে? আমি তো স্যার এই 4 মাস হলো চার্জ নিয়েছি, বুঝলেন কি না। হ্যাঁ, এই বিল্ডিং 12 বছরের পুরনো, আর এই চ্যানেল চলছে তা বছর 5। আমার আগের ওসি। অ্যানুয়াল ইন্সপেকশন করে সেফটি ক্লিয়ারেন্সও দিতে হয় নাকি? না স্যার, আমার ইন্সপেকশনের সময় তো এখনো আসেনি, সে তো স্যার মার্চ মাসে। এমনভাবে বলছেন যেন সময় এলে সেফটি ইস্যু দেখিয়ে চ্যানেল বন্ধ করে দিতেন। আগের ওসি যিনি ছিলেন তার ডিটেল আমার সহকারীকে ইয়েকে দিয়ে দেবেন, এনকোয়ারি বসবে। এই চ্যানেলে যারা কাজে ছিলেন গেল রাতে, তাদের কারোর হিস্ট্রি আছে? না না স্যার, অল ক্লিন। আর এই বিল্ডিংয়ে যারা থাকেন বা অন্যান্য অফিসে যারা কাজ করেন? না স্যার, শুধু ওই গেল কালী পুজোয় ওই 3 তলার বাসিন্দা মিস্টার পীযূষ রাও বলে একজনের সঙ্গে লোকাল ছেলেদের চাঁদা নিয়ে একটু ঝামেলা হয় আর কি। উনি একটা জিডি করেছিলেন, মাইনর ইস্যু স্যার, বুঝলেন কি না। ঠিক আছে, আপনি আপনার মতো বেসিক ইনভেস্টিগেশন চালিয়ে যান। আর মহিলার কোনো শত্রু ছিল কি না বা এফআইআর ইত্যাদি এগুলো জেনে নিন। উর্মিলা দেবী তো অবিবাহিত ছিলেন, লাভ অ্যাঙ্গেলটাই আগে দেখুন। স্যার, এই কেসে তো আপনারা আগে এসেছেন, আমরা পরে। মানে অফিসিয়ালি কি আপনারাই টেক ওভার করছেন, আমি অ্যাসিস্ট করছি নাকি? শিলাজিৎ শৈলেনের দিকে তাকালো, তারপর ঘর থেকে বেরিয়ে গেল। শৈলেন বিনয়ের সাথে বলল, আমাদের বড় সাহেব যখন ডাইরেক্টলি এসেছেন তখন কেসটা আমরাই দেখব। আপনি স্যার শুধু একটু এই তবলার ঠেকা দিয়ে যাবেন আর কি। লোকাল থানা পাশে থাকলে আমাদেরও সুবিধে হবে। ঠিক আছে, মানে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেলে এটা একটু বিয়ে হয় আর কি, বুঝলেন কি না। বিল্ডিংয়ের যে সিকিউরিটি গার্ড রাতের ডিউটিতে ছিল তাকে একবার পাঠিয়ে দেবেন। নীল হাফহাতা শার্ট, কালো প্যান্ট, মাথায় টুপি ও শার্টের বুক পকেটের একটু ওপরে গোল হলুদ জমির ওপর কালোয় লেখা ইউনাইটেড সিকিউরিটি এজেন্সি। এই হল প্রগতি ম্যানশনের সিকিউরিটি গার্ডদের ইউনিফর্ম।
খানিক নেপালি ধাঁচের চৌকো মুখ, গাঁট্টা গোঁট্টা মাঝারি গড়ন, শ্যামলা গায়ের রং, মাথায় কোঁকড়া চুল যে ব্যক্তি এসে দাঁড়ালো তার বয়স 40 ছুঁই ছুঁই। নাম? মাধব মিত্র স্যার। নিবাস? লেক গার্ডেন্সে একটা বাড়িতে ভাড়া থাকে। এই বিল্ডিংয়ে কতদিন ডিউটিতে আছেন? 1.5 বছর তো হয়ে গেল, এখানেই দিচ্ছে। রাতের ঘটনা যা যা ঘটলো পরপর বলো। আমার তো স্যার নাইট ছিল 9টা থেকে 9টা। তো আমি এসে রোস্টারে সই মেরে গুমটিতে বসলাম। দিনের ডিউটিতে তবু এটা ওটা কিছু কাজ থাকে, ডেলিভারি বয়রা আসে যায়, গাড়ি যাতায়াত করে। রাতে তেমন কিছু কাজ থাকে না, হালকা ডিউটি। এই চ্যানেলটার কিছু লোক বিভিন্ন সময় ঢুকেছে, রেজিস্টারে সই করে ঢোকে, বেরোয়। আমি নিয়ে এসেছি রেজিস্টার। 9:45 পার্থ সাহেবের গাড়ি ঢুকেছে। উনি সন্ধে 6টা নাগাদ চলে যান, আবার 9:45 10:30 নাগাদ আসেন রোজ। রাত 12টা নাগাদ চলে যান, কিন্তু আজ রাতে তো তারপর? 10:30টায় 3তলার মেঘনা মেম সাহেব বেরোলেন। ওনার 2 কুকুরকে নিয়ে হাঁটতে বেরোন রোজ, এই কম্পাউন্ডের মধ্যেই হাঁটেন। কুকুরগুলো বেশ বাঘা গোছের। 11:15টায় 7তলার দত্ত সাহেব গাড়ি চালিয়ে ফিরলেন ওনার স্ত্রীকে নিয়ে। আর তো তেমন কিছু। আমি তারপর সিকিউরিটির ঘরে একটু গেছিলাম আমার টিফিন বাক্স আনতে। গুমটিতে ফিরে এসে বসেছি। তারপর তো রাত 12:30 নাগাদ ইন্টারকমের রেডিও চ্যানেলের পার্থ সাহেব চিৎকার করে বললেন যে কাউকে বেরোতে না দিতে, একটা মার্ডার হয়েছে। আবার বললেন অ্যাম্বুলেন্স ডাকতে, পুলিশ ডাকতে। রাত 12:30? না, আরেকটু পরে, এই 1:45 নাগাদ। পুরো 1টা বাজেনি তখনও। আমি ঘড়ি দেখেছিলাম। তারপর আমি ভবানীপুর থানায় ফোন করলাম, আর কাছের একটা নার্সিংহোমে। এর মধ্যে দেখি পার্থ সাহেব নিচে নেমে এসেছেন। বলেন স্টুডিওতে উর্মিলা ম্যাডাম খুন হয়েছেন। পুলিশ না আসা অবধি গেট লক রাখতে, কেউ যাতে বেরোতে না পারে। খালি বিড়বিড় করছিলেন, মাই গড, হোয়াট এ ক্যাসাটোফি। তারপর কি করলেন? আমাদের সিকিউরিটির হেডকে ফোনে বললাম যে আমি একা আছি গেটে, আর এই কাণ্ড ঘটেছে। 2:30 নাগাদ আরেকজনকে ডেকে পাঠানো হলো, বলরামদা। তারপর তো আমি ওপরে এসে সব দেখলাম। যে খুন হয়েছে তাকে চিনতে ঢুকতে দেখনি রাতে? উর্মিলা ম্যাডামকে এমনিতে দেখেছি, নামেও চিনি, ওনার অনুষ্ঠানও শুনি। এনাদের রাতের ডিউটি থাকলে আরও আগে এসে যায় স্যার। আমার আগে যে ডিউটিতে ছিল সে দেখে থাকবে। ম্যাডাম 8:15 ঢুকেছেন। পুলিশকে বললাম একটু আগেই, রেজিস্টার দেখে। এই বিল্ডিংয়ে আর কারা ডিউটি করে? শিফট কখন পড়ে? আমি ছাড়া বলরাম গুঁই আর রাজু নস্কর ডিউটি করে। শিফট দিনে 3টে, রাতেরটা একটু লম্বা শিফট হয় 12 ঘন্টার। রাত 9টা থেকে সকাল 9টা, তারপর সকাল 9টা থেকে দুপুর 3টে, আর দুপুর 3টে থেকে রাত 9টা। সপ্তাহে অন্তত 2টো রাতের শিফট আমাদের করতেই হয়। তোমার FM চ্যানেলের 2 ইঞ্জিনিয়ার বিজন হালদার ও শুভেন্দু মাঝি, যারা খুনের সময় ডিউটিতে ছিলেন, তারা বসে আছেন পাশাপাশি চেয়ারে। সিআইডি হোমিসাইড স্কোয়াড গোয়েন্দা শিলাজিৎ সামনে দাঁড়িয়ে একটা কাগজ দেখছে। এই কাগজে উর্মিলার অনুষ্ঠান, রাতের আড্ডার স্ক্রিপ্ট লেখা আছে, এবং কথার ফাঁকে ফাঁকে কি গান বাজবে সেটাও। শিলাজিৎ জিজ্ঞাসা করল, আপনারা দুজনেই কন্ট্রোল রুমে ছিলেন, যেখান থেকে উর্মিলা দেবীর স্টুডিও দেখা যায় না। অনুষ্ঠান শুনছিলেন ঠিক যেমন শ্রোতারাও শুনছিল। আপনাদের ভূমিকাটা কি বিজনবাবু, আপনি বলুন। আমরা স্টুডিওতে লিঙ্ক দিয়ে একটা সংকেত দিই, মানে স্টুডিওতে লিঙ্ক দেওয়ার বাতি জ্বলে ওঠে। অনুষ্ঠানের সিগনেচার টিউন, গান, ফিলার, মিউজিক আর কমার্শিয়াল সব কন্টেন্ট রেডিও জগের কম্পিউটারেই থাকে। আমাদেরও থাকে। নির্দিষ্ট সময় স্পট, মানে ওই বিজ্ঞাপন বা প্রোমো যাবার শিডিউল কন্ট্রোল স্টুডিও 2 জায়গাতেই থাকে। রেডিও জগি বা প্রেজেন্টার কথা বলার ফাঁকে ফাঁকে গান চালায়, বিজ্ঞাপন বাজায় কম্পিউটার থেকে।
তো উর্মিলা প্রোগ্রাম শুরু করলো, প্রথম গানও শুরু হলো, প্রোগ্রাম চালু হয়ে গেল। বিশেষ করে গানগুলো চলার সময় আমরা একটু ইয়ে করি আর কি। কি এ করেন? না মানে ওই একটু চা বা কফি খাওয়া, মানে প্রোগ্রাম মনিটর করতে করতেই করি স্যার। আমি মনিটর করছিলাম, শুভেন্দু গেছিল কফি আনতে, সঙ্গে পরের প্রোগ্রামের স্পট শিডিউলটাও আনতে বলেছিলাম। আপনাদের তো বেয়ারা ছিল গৌরাঙ্গ দাস, সে এমনি দিতে পারে না? পারে স্যার, আসলে কফি ডিসপেন্সার মেশিনটা 6 তলায়। ওই ফ্লোরে কন্ট্রোল রুম থেকে স্পট শিডিউল নিয়ে ওয়াশরুমে একটু সিগারেট খেয়ে তারপর 2টো কফি নিয়ে নামবো এমনটাই ভেবেছিলাম। অন্য কোথাও তো আর সিগারেট খাওয়া যায় না, স্মোক অ্যালার্ম লাগানো আছে। ভেবেছিলেন মানে? তেমনটা হয়নি? না, তা হলো কই, আমরা লিফটেই যাতায়াত করি। আর কফি নিয়ে সিঁড়ি ব্যবহার করা তো, তা দেখি লিফট টপ ফ্লোরে মানে 7 তলায় আটকে আছে। একটু অপেক্ষা করে ফিরে এলাম। আমাদের খুব বেশিক্ষণ কন্ট্রোল ছেড়ে থাকার নিয়ম নেই। ভাবলাম পরে গৌরাঙ্গকে পাঠাবো, বিজনদা একা আছেন। তারপর তো এই সব ব্যাপার হলো। লিফট কি খারাপ ছিল? আমরা তো লিফটেই এলাম, সব তো ঠিকই ছিল। লিফট তো ঠিকই আছে, টপ ফ্লোরে তো অফিস সেরকম কিছু চালু নেই, তাছাড়া রাতের বেলা বন্ধই থাকবে। বাসিন্দা যারা থাকেন তারা এত রাতে লিফট ব্যবহার করবেন না। 7 তলায় লিফট আটকে থাকার কথাই নয়। কি জানি, অনেক সময় বিল্ডিংয়ের বাচ্চারা লিফটে উঠে উল্টোপাল্টা বোতাম টিপে দেয়। 7 তলাটাকেও টিপে দিয়েছিল হয়তো। অটোমেটিক লিফট 7 তলায় উঠে নিজে থেকেই দরজা খুলেছে, কিছুক্ষণ খোলা রেখে আবার বন্ধ করেছে, যেমন হয় আর কি। কিন্তু তাতে তো লিফট বেশিক্ষণ বন্ধ থাকার কথা নয়। জানি না, যা হয়েছে হয়তো ভালোই হয়েছে। আই মিন, আমার যাওয়া আর খুন হওয়ার সময়টা তো প্রায় কাছাকাছি। কি জানি, খুনির মুখোমুখি পড়ে গেলে আমাকেই হয়তো। কি বিভৎস ব্যাপার, আমার এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না। আপনি লিফটের দিকে না গিয়ে উর্মিলা দেবীর স্টুডিওর দিকেও তো যেতে পারেন। না স্যার, না স্যার, আমাদের কন্ট্রোল রুম 3 দিক দিয়ে কাচের দেওয়াল, লিফট তো জাস্ট উল্টো দিকে। উর্মিলা স্টুডিওর পাশ দিয়ে তো সিঁড়ির দিকে যাওয়া যায়, এই বিজন যা দেখেছে। আমি লিফটের দিকে গেলাম, কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, ডিসপ্লেতে 7 তলা দেখিয়ে যাচ্ছে, দেখে আবার স্টুডিওতে ফিরে এলাম। হ্যাঁ, আমার চোখের ওপরেই তো এলো। ও স্যার ভালো ছেলে, রামকৃষ্ণ মিশন থেকে পাশ করেছে, বাড়িতে বিধবা মা আছে, ছোট বোন আছে। আচ্ছা ঠিক আছে, আরে দুজনেই শান্ত হন। স্যার এমনি একটু ওই আলোচনা করছিলেন আর কি। ঠিক আছে, আপনারা যান এখন। ইঞ্জিনিয়ার দুজন বেরিয়ে যেতে শৈলেন বলল, ভড়কে গেছে স্যার। হ্যাঁ, দুজনেই একেবারে গোবেচারা লোক আপাতভাবে, কিন্তু খুনি এলো কিভাবে আর গেলই বা কিভাবে? লিফটে নাকি সিঁড়ি দিয়ে? কার এত আক্রোশ যে ওইভাবে খুনটা করবে, তাও আবার এতটা রিস্ক নিয়ে? এটা বাইরের কারোর কাজ নয়, এমন কারোর কাজ যে অফিসের লেআউট ভালোভাবে জানে এবং যে সবার চেনা মুখ। চলো 6 তলা 7 তলা চেক করে আসি। তোমার এফএম চ্যানেলের 6 তলার প্ল্যান মোটামুটি 5 তলার মতোই। 2টো রেকর্ডিং স্টুডিও, মিউজিক লাইব্রেরি, এডিটিং রুম, 2টো কন্ট্রোল রুম ও বাথরুম। লিফট থেকে বেরোলেই বাঁ দিকে ওয়াশরুম। ওয়াশরুমের দিকে যেতে গেলে বাইরেই একটা বেসিন আছে, যার উপরের দেওয়ালে খাবার জলের ফিল্টার, অ্যাকোয়াগার্ড মেশিন লাগানো আছে। একটা কোণায় কফি ডিসপেন্সার, পাশেই একটা ছোট ফ্রিজ। শিলাজিৎ ফ্রিজের দরজা খুলে দেখল তাতে কিছু কোল্ড ড্রিঙ্কসের বোতল, কোল্ড স্যান্ডউইচ আর চকোলেট বার রাখা আছে। অফিসে এই সব খাবার স্যার? তা তো রাখতেই হবে, মিডিয়া চ্যানেল 24 ঘন্টা ব্রডকাস্ট চলছে। কারোর খিদে পেলে তো আর চট করে বেরিয়ে চিকেন রোল সাঁটিয়ে আসতে পারবে না। ডিউটি চলাকালীন বেরোনোর ওপর এদের অনেক কড়াকড়ি থাকে। এসব হলো প্রাইভেট মিডিয়া, এখানে ঠিক ওই লুচি আলুর দম সিঙ্গারার ক্যান্টিন থাকে না, থাকে এই ধরনের ছোট অ্যারেঞ্জমেন্ট। লিফট থেকে বেরোলেই লম্বা করিডোর গিয়ে যেখানে শেষ হচ্ছে সেখানে সিঁড়ি। এই করিডোরের 2 পাশে সার দেওয়া ঘর।
বাঁ দিকে আছে দুটো কন্ট্রোল রুম, আর দুই কন্ট্রোল রুমের মাঝে প্রথম রেকর্ডিং স্টুডিও। ডান দিকে আছে এডিটিং রুম, দ্বিতীয় রেকর্ডিং স্টুডিও আর মিউজিক লাইব্রেরি। বাঁ দিকের দুটি কন্ট্রোল রুম ও রেকর্ডিং স্টুডিওর কমন দেওয়ালগুলো কাঁচের, অর্থাৎ কন্ট্রোল রুম ও রেকর্ডিং স্টুডিওতে থাকা ব্যক্তিরা পরস্পরকে দেখতে পারে, কিন্তু সব ঘর শব্দ নিরোধক হওয়ায় ফোন, মাইক বা আকার ইঙ্গিতে ছাড়া পরস্পরের সাথে যোগাযোগ করার উপায় নেই। তিনটে ঘরই এখন ফাঁকা। শিলাজিৎ ও শৈলেন প্রথম রেকর্ডিং স্টুডিওতে ঢুকল। শৈলেন, কি বুঝছো? স্যার, এফএম চ্যানেল তো শুনি মাঝে মধ্যেই, কিন্তু এখানে যে এত সব যন্ত্রপাতি, মাইক, এত সব ঘরে এত রকম কাজ হয়, এসব কখনোই ভাবতে পারিনি স্যার। হ্যালো, আপনারা বুঝি থানা থেকে এসেছেন? একজন চশমা পরা মাঝারি উচ্চতার বছর 40-এর ভারী গড়নের ভদ্রমহিলা স্টুডিওর দরজা খুলে উঁকি দিয়েছেন। ভেতরে আসুন ম্যাডাম। না, আমরা সিআইডি থেকে এসেছি। আমি শিলাজিৎ সেনগুপ্ত, আর এ আমার সহকারী শৈলেন পাল। ও, আমার নাম সংঘমিত্রা দাস। আমি এখানকার কন্টেন্ট রাইটার। তার মানে প্রেজেন্টাররা রেডিওতে যেসব কথা বলেন সেগুলো আপনার লেখা? বিষয়, তথ্য, কিছু কথা এইসব দিয়ে একটা গাইডলাইন করে দিই, সেটা ফলো করে। তাছাড়া নিজের মতো করেও বলে, নইলে ব্যাপারটা কৃত্রিম শোনাবে না। খুনের সময় আপনি কোথায় ছিলেন? ব্যাপারটা তো নিচের ফ্লোরে হয়েছে। আমি এই ফ্লোরেই ছিলাম, লাইব্রেরিতে। কন্টেন্ট লিখছিলাম পরশুর জন্য। আমার তো এখানে রাতের ডিউটি করতে ভরসা হচ্ছে না। সব নিস্তব্ধ, নির্জন, তার মধ্যে যদি আপনাদের সব ঘর তো সাউন্ড প্রুফ, তাই সন্দেহজনক কিছু শুনেছিলেন কিনা জিজ্ঞাসা করতে লাভ নেই। কিছু দেখেছিলেন কি? সেটা আমি নিজে থেকেই ভাবছিলাম যে কিছু আমার চোখে পড়েছে কি না, যেটা সেই সময় আমল দিইনি। না, কই তেমন কিছু তো না। উর্মিলা দেবী সম্পর্কে কিছু বলতে পারবেন? সংঘমিত্রা দেবী একটু অস্বস্তি নিয়ে বললেন, আমি অ্যাকচুয়ালি জানতে এসেছিলাম কখন বাড়ি যেতে পারবো। হাজবেন্ড ট্যুরে গেছে, ছেলেটা একা আছে। কারুর ব্যক্তিগত ব্যাপারে বলাটা আমার ঠিক রুচিতে বাধে। সেটাই হওয়া উচিত, কিন্তু ব্যক্তি যদি মর্মান্তিকভাবে মারা যায় তখন তার মৃত্যুর কারণ বুঝতে গেলে তো ম্যাডাম এসব কিছু ভাবলে চলে না। আপনিও নিশ্চয় চান যে খুনি ধরা পড়ুক। আমার সাথে খুব বেশি আলাপ ছিল না ওর। আমরা সবাই তো নানান শিফটে কাজ করি, কারুর সাথে রেগুলার দেখা হওয়া তো ব্যাপার নেই। ওই হাই হ্যালো সম্পর্ক ছিল। তবে শুনেছি উর্মিলা কার সাথে নাকি আগে লিভ ইন করতো, তারপর ব্রেকআপ হয়ে যায়। এখানেও তো শুনছি এক প্রেজেন্টারের সাথে অ্যাফেয়ার চলছিল। সত্যি মিথ্যে জানি না। এটুকু বলতে পারি মেয়েটির খুব উচ্চাকাঙ্ক্ষা ছিল, লাইফস্টাইলও খানিক উগ্র ছিল, দেখতে ভালোই ছিল, সিনেমায় চান্স পাওয়ার চেষ্টাও করছিল। এইসব যন্ত্রপাতির ব্যাপারটা একটু বুঝিয়ে দিতে পারবেন? এটা রিডিং রুম, আর এর দুই দিকে কাঁচের দেওয়ালের ওপারে দুটো ঘর দেখছেন, ওগুলো কন্ট্রোল রুম। সবসময় একটা অপারেশনাল থাকলে অন্যটা স্ট্যান্ড বাই মোডে থাকে। এই ঘরে অনুষ্ঠান, ইন্টারভিউ, রেকর্ডিং করা হয়, বিশেষ করে গেস্ট এলে। ওই জন্যই এইরকম কাঁচের দেওয়াল দেওয়া সেট আপ। 5 তলার স্টুডিও, মানে যেখানে ব্যাপারটা ঘটলো ওখান থেকে সরাসরি সম্প্রচার হওয়া অনুষ্ঠানগুলোই যায়। এগুলো দেখেছেন? এগুলোকে কনসোল ডেস্ক বলে। এই নবগুলো ঠেলে ওপরের দিকে তোলা যায়, আবার নামানো যায়। এগুলোকে বলে ফেডার। সব আওয়াজের মানে সাউন্ড সোর্সের আলাদা ফেডার আছে। কম্পিউটার, মাইক, সিডি প্লেয়ার, টার্ন টেবিল, প্রতিটার জন্য আলাদা ফেডার আছে। আপনি শুধু কম্পিউটারে গান বাজালেই হবে না, যতক্ষণ না নির্দিষ্ট ফেডার ঠেলে ওপরে তুলছেন গান অন এয়ারে যাবেই না, কেউ শুনতেই পাবে না। এছাড়া গেইন বাড়ানো, কমানো, মিক্সিং এসবও করা যায়।
ও মা, দিদিভাই আপনি তো অনেক কিছু জানেন। এসব তো ইঞ্জিনিয়ারদের জানার ব্যাপার। প্রাইভেট মিডিয়া তো, নিজের কাজ ছাড়াও প্রয়োজনে আরও 5 রকমের কাজ জেনে রাখতে হয়। কখন কোনটা করতে হবে কেউ জানে না, তবে প্রেজেন্টারদের জানতেই হয়। তাদের কনসোল তো তাদেরই হ্যান্ডেল করতে হয় না। আপনার কি মনে হয় প্রেজেন্টার অর্ণববাবু খুনটা করতে পারেন? শিলাজিতের হঠাৎ এরকম প্রশ্নে সংঘমিত্রা দেবী বেশ হকচকিয়ে গেলেন। আসলে শিলাজিৎ শৈলেনের একটা তালমিল আছে। শৈলেন তার অতিরিক্ত বিনয়, দিদিভাই দাদাভাই সম্বোধন ইত্যাদি দিয়ে অফ গার্ডে ফেলে দেয়। ঠিক তখন শিলাজিতের দিক থেকে প্রশ্নবাণ ছুটে আসে। উত্তর কি পাবে সেটা শিলাজিৎ জানে, তাই কথাকে গুরুত্ব না দিয়ে সে তীক্ষ্ণ দৃষ্টি ও কান খাড়া রাখে উত্তরদাতার কণ্ঠস্বর, চোখ ও শরীরের ভাষার মধ্যে দিয়ে সত্যিটা বুঝে নেবার জন্যে। আমি কি করে বলবো বলুন? আমি কারোর ব্যক্তিগত ব্যাপারে মাথা ঘামাই না। আমি কাজ করি, টাকা পাই, ব্যাস। এরা আমার চেয়ে বয়সে ছোট। এদের কার সঙ্গে কার সম্পর্ক তৈরি হলো, কার ভাঙলো, কে কার প্রতি কী ধারণা পোষণ করে, এসব নিয়ে ভাবা আমার কাজ নয়। ঠিক আছে ম্যাডাম, আপনি বাড়ি যাওয়ার কথা জানতে এসেছিলেন তো? আপনার ডিউটি হয়ে গেলে আপনি বাড়ি যেতে পারেন। 5 তলায় ভবানীপুর থানার লোক আছে, নিজের বর্তমান ঠিকানা, ফোন নাম্বার ওদের দিয়ে আপনি বেরোতে পারেন। আর পুলিশকে না জানিয়ে শহরের বাইরে যাবেন না। বসুন অর্ণববাবু, আপনাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। আজ গেল রাতে আপনার কি অনুষ্ঠান করার ছিল? অনুষ্ঠান বলতে পরের দিকে একটা আধ ঘন্টার সেগমেন্ট লাইভ করার ছিল, তবে বেশিরভাগ কাজটা ছিল 2টো অনুষ্ঠান রেকর্ড করে রাখা পরশুর জন্য। খুন হওয়ার সময় অর্থাৎ রাত 12:30 থেকে 1:45-টার মধ্যে আপনি কি করছিলেন? আমি এডিটিং রুমেই ছিলাম, রেকর্ডিংগুলো শিডিউলে তুলে রাখছিলাম। তারপর 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 প্রথম গান শেষ হয়ে গিয়ে গ্যাপ যাচ্ছিল। আমি 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 ভাবছিলাম কি হলো, সিস্টেমটা হ্যাং করলো নাকি? এরকম তো হয় না। আপনি শুনছিলেন প্রোগ্রাম? হ্যাঁ, মোবাইলে আমার রেকর্ডিং হয়ে গেছিল, শিডিউল চার্টে তুলে রাখতে রাখতে শুনছিলাম। কি বিভৎসভাবে খুন হলেন, তাই না দাদা? জবাবে অর্ণববাবু কিছু বললেন না, শুধু গম্ভীরভাবে মাথা নিচু করে রইলেন। আপনি বিবাহিত? হ্যাঁ। হঠাৎ এই প্রশ্ন? উর্মিলা দেবীর সাথে আপনার আলাপ ছিল? বাইরে দেখা সাক্ষাৎ হতো? আপনারা কি আমাকে সন্দেহ করছেন নাকি? তেমন কিছু বললাম কি? হ্যাঁ, ওর সাথে আমার আলাপ ছিল। আমরা বন্ধু ছিলাম। সে তো খুব ভালো কথা। উর্মিলা দেবী আপনাকে কখনো বলেছেন ওনার কোনো শত্রুর কথা, বা কেউ থ্রেট করছে ওনাকে? না, উর্মিলা খুব প্রাণবন্ত ছিল। এইভাবে স্টুডিওর মধ্যে ওকে কেউ, বিল্ডিং সিকিউরিটি আছে, এটা একটা অফিস, একেবারে অফিসের ভেতরে এসে আমি 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 ঠিক গুছিয়ে ভাবতে পারছি না। শিলাজিতের চোখের ইঙ্গিতটা ধরে নিয়ে শৈলেন নরমভাবে বলল, আরে ঠিক আছে দাদা, এত চাপ নেবার কিছু নেই। শুনুন না, বলছি আপনারা তো যখন বন্ধু ছিলেন তখন আপনি ওনাকে তো সব থেকে বেশি চিনতেন। বাড়ি গিয়ে একটু ভাবুন, যদি কিছু মনে টনে পড়ে যায়। হ্যাঁ, শুধু কলকাতার বাইরে কিন্তু এখন যাবেন না। অর্ণববাবু বেরিয়ে যেতে শৈলেন বলল, এর সঙ্গেই ভালোবাসা ছিল, তাই না স্যার? খোঁচর লাগাবো? সম্পর্ক একটা এর সঙ্গেই ছিল, এবং সেটা গোপন ও সাদামাটা বন্ধুত্বের চেয়ে অনেক বেশি। বিবাহ বহির্ভূত সম্পর্ক না, খোঁচর লাগিয়ে লাভ নেই। উর্মিলা দেবীর বাড়ি যেতে হবে। ওনার ফোনটা ফরেন্সিকে গেছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, এই ক্যাসা টফি জিনিসটা কি? মানে ওই গার্ড মাধব মিত্র বলছিল। ঠিকঠাক বোঝেনি। ওটা ক্যাটাস্ট্রফি হবে, ইংরেজি শব্দ। মানে হলো হঠাৎ ঘটে যাওয়া কোনো দুর্ভাগ্যজনক ঘটনা। ভোর হয়ে এলো,
চলো বাইরে বেরোবো। সেন্ট্রাল এয়ার কন্ডিশনের দম চাপা পরিবেশ আর থাকতে পারছি না, অনেকক্ষণ সিগারেটও খাওয়া হয়নি। চলো নিজেকে সিসিটিভি ফুটেজও দেখতে হবে আবার। জলপাইগুড়ির খোলামেলা পরিবেশে বড় হওয়া শিলাজিতের এয়ার কন্ডিশনারের বদ্ধ পরিবেশ বেশিক্ষণ পোষায় না। কলকাতার এই কংক্রিটের জঙ্গলে শিলাজিতের মনে থেকে থেকেই উঁকি মারে উত্তরবঙ্গের পাহাড়ি রাস্তা, কুয়াশা, পথের ধারে এক মুঠো খুশিতে ফুটে থাকা বুনো ফুলগুলো। শিলাজিৎ ও শৈলেন লিফটে করে একেবারে গ্রাউন্ড ফ্লোরে চলে এলো। এখানে সিকিউরিটির ঘর ছাড়া রয়েছে পাম্প ঘর, কেয়ারটেকারের ঘর, ইলেকট্রিক মিটার ঘর আর গাড়ি পার্কিংয়ের জায়গা। লিফট থেকে বাইরে পা দিয়েই শিলাজিৎ একটা সিগারেট ধরালো। সকাল 6:15। সিগারেটে লম্বা একটা টান দিয়ে শৈলেনকে বলল সিকিউরিটির ঘরে ফুটেজ দেখার ব্যবস্থা করতে। সিকিউরিটির ঘরে বসে শিলাজিৎ শৈলেন ক্লোজড সার্কিট ক্যামেরায় তোলা ভিডিও ফুটেজ দেখছে। ইউনাইটেড সিকিউরিটি এজেন্সির মালিক গণেশ সিং তড়িঘড়ি পৌঁছে গেছেন। বিল্ডিংয়ে মার্ডার বেশ বড় লাফড়ার ব্যাপার। ইউপির লোক গণেশজির দুশ্চিন্তা এখন একটাই, প্রগতি ম্যানশনের কন্ট্রাক্ট না বাতিল হয়ে যায়। ক্যামেরার পজিশন কটা? মেইন গেটে একটা আছে, সিকিউরিটির যে আউটপোস্ট আছে সেইখানে লাগানো স্যার। আরও 3টে আছে, একটা গ্রাউন্ডে লিফটের দরজা কভার করছে আর 2টো পার্কিং স্পেসে লেফট আর রাইট এন্ডে। ব্যাস? আমরা তো সবসময় আরও ক্যামেরা ইনস্টল করতে বলি, লেকিন এই বিল্ডিংয়ের অ্যাসোসিয়েশন তো এর বেশি লাগানোর বাজেটই করেনি স্যার। এরা বলল কি, ज़्यादा ক্যামেরা লাগাবে তো সিকিউরিটি গার্ড আলসি হয়ে যাবে, বসে বসে মনিটর দেখবে, খালি রাউন্ড কম মারবে। পার্কিং ফুটেজ তো দেখলাম, মোটামুটি ম্যাচ করে যাচ্ছে আপনাদের রেজিস্টারের সাথে। এবার লিফট দেখি, রাত 12:20 থেকে 12:50। সাদা কালো মনিটরে দেখা যাচ্ছে গ্রাউন্ড ফ্লোরে লিফটের দরজা, ওপরে ফ্লোরগুলোর নম্বর ডিসপ্লে প্যানেল, জি অর্থাৎ গ্রাউন্ড, তারপর 1 থেকে 7। ভিডিও মনিটরের পর্দায় নিচের দিকে সময় দেখাচ্ছে রাত 12:22। প্যানেলের 1 জ্বলে উঠল। রাত 12:23 প্যানেলের 6 জ্বলে উঠল, অর্থাৎ লিফট 6 তলায় উঠল। রাত 12:24 প্যানেলের 7 জ্বলে উঠল এবং জ্বলে রইল। রাত 12:35 প্যানেলের 7 নিভে 6 জ্বলে উঠল, অর্থাৎ লিফট 12:24 থেকে 12:35 7 তলায় আটকে থেকে তারপর 6 তলায় নেমে এলো। রাত 12:38 প্যানেলের 1 জ্বলে উঠল। রাত 12:40 প্যানেলের 1 নিভে গিয়ে একটু বাদে 5 জ্বলে উঠল। রাত 12:41 প্যানেলের জি জ্বলে উঠল। দরজা খুলল। ব্যস্তভাবে গ্রাউন্ড ফ্লোরে লিফটের বাইরে এলেন তোমার এফএমের স্টেশন ম্যানেজার পার্থবাবু। গুমটির কাছে লাগানো ক্যামেরার ফুটেজে পার্থবাবুকে দেখা গেল সিকিউরিটি গার্ডের সাথে কথা বলার জন্য এগিয়ে আসছেন, প্রায় ছুটতে ছুটতে। মাধব প্রথমে গুমটির জানলা দিয়ে মাথা গলিয়ে কথা বলল, তারপর তাড়াতাড়ি গুমটির বাইরে বেরিয়ে এলো। শিলাজিৎ বিড়বিড় করে বলল, 12:24 থেকে 12:35, এই 11 মিনিট লেফট 7 তলায় আটকে রইল কেন? খুনটাও এই সময়ের মধ্যেই হয়েছে। খুন হলো 5 তলায়, তাহলে লেফট 7 তলায় কি করছিল? শৈলেন, 7 তলায় কি কেউ অপেক্ষা করছিল? খুনি 7 তলায় আসতেই ছাদের দরজা দিয়ে হচ্ছে না
খুনি 5 থেকে 7 তলায় এলো কি করে? আচ্ছা, ধরে নিচ্ছি সিঁড়ি দিয়ে। তারপর ছাদের দরজা তালাবন্ধ ছিল। পুলিশি জেলার রিপোর্ট বলছে শেষ ছাদের দরজা খোলা হয়েছে 5 দিন আগে, একটা ট্যাঙ্ক পরিষ্কারের জন্য। ওসি সুধাংশু মাইতি এটাও জানিয়েছেন ছাদের দরজা ও ফ্রেমের জোরের জায়গাটা বেশ খানিকটা মাকড়সার জাল আছে, যেটা সদ্য কেউ দরজা খুললে ছিঁড়ে যাওয়ার কথা। তাছাড়া এই প্রশ্ন থেকেই যাচ্ছে, লিফট 11 মিনিট 7 তলায় দাঁড়িয়েছিল কেন? তাছাড়া লিফট তো 7 থেকে 6 এসেছে 12:35-এ, আর তারপর 1 তলায় নেমেছে। আচ্ছা, 1 তলায় থাকেন এমন কেউ কি উপরে উঠে খুনটা করতে পারে স্যার? তাহলে 1 তলার লোক খুন করতে প্রথমে 6 তলায় যাবে কেন? সে তো 5 তলায় যাবে। চলো তো একবার 7 তলায় যাই লিফটে করে। শিলাজিৎ ও শৈলেন গ্রাউন্ড ফ্লোরের লিফটের বোতাম টিপল। লিফট 3 তলায় ছিল, নেমে এলো নিচে। অটোমেটিক লিফট আপনা থেকেই দরজা খুলে গেল। দুজনে লিফটের ভেতর ঢুকল। শিলাজিৎ কোনো তলার বোতাম না টিপে দাঁড়িয়ে রইল। তার চোখ নিজের হাত ঘড়ির দিকে। 15 সেকেন্ড পর দরজা আপনি থেকেই বন্ধ হলো। এবার শিলাজিৎ 7 তলার বোতাম টিপল। লিফট উঠতে লাগলো 7 তলায়। ভেতরের ডিসপ্লে প্যানেলে জি নিভে গিয়ে কিছুক্ষণ পর 7 জ্বলে উঠল। এবার একটা মৃদু টুং আওয়াজ হলো। ঠিক 15 সেকেন্ড পর দরজা খুলে গেল। শিলাজিৎ ও শৈলেন কেউই লিফটের বাইরে বেরোলো না। শিলাজিৎ বলল, শৈলেন, ওখানে দেখো ওপেন লেখা একটা বোতাম থাকবে, ওরা প্রেস করে রাখো। শৈলেন কথা মতো কাজ করতেই শিলাজিৎ হাঁটু গেড়ে বসে লিফটের খোলা 2 পাল্লার দরজার ধার দুটো দেখতে লাগলো মন দিয়ে। লিফট বন্ধ হলে দরজার যে ধার দুটো পরস্পরের সঙ্গে লেগে যায়। ম্যাগনিফাইং গ্লাসটা দাও। আতশ কাঁচ দিয়ে দেখতে দেখতে শিলাজিতের হিসেব করে ছাঁটা গোঁফের ফাঁকে মৃদু হাসি দেখা দিল। পরক্ষণেই হাসি উধাও হয়ে তীক্ষ্ণ চোখ দুটো একটু কুঁচকে গিয়ে কপালে দেখা দিল ভ্রুকুটি। উঠে দাঁড়িয়ে ঝুঁকে পড়ে জিন্সের হাঁটুর কাছের ধুলো ঝেড়ে বলল, না, চলো এবার রওনা দিই। বাকি ভাবনা পরে হবে। স্নান খাওয়া সেরে একটু ঘুমোতে হবে, মাথা জ্যাম হয়ে গেছে। ডিসেম্বরের 20 তারিখে তোমার এফএম রেডিও চ্যানেলের জনপ্রিয় প্রেজেন্টার উর্মিলা রায় খুন হয়েছিলেন স্টুডিওর মধ্যেই লাইভ অনুষ্ঠান করার সময়। 20 তারিখেই এই মৃত্যুর তদন্ত হাতে নেয় কলকাতা সিআইডি হোমিসাইড বিভাগ। 20 তারিখ প্রায় সকাল 7টা অবধি তদন্ত করে শিলাজিৎ ও শৈলেন নিজের নিজের কোয়ার্টারে ফিরে স্নান খাওয়া সেরে ঘুম লাগিয়েছে। মর্নিং শিফট থাকায় শিলাজিতের স্ত্রী নমিতা ঘরে নেই। 20 তারিখ রাত 8টা। ঘুমিয়ে অনেকটাই ফ্রেশ শিলাজিৎ হুইস্কির একটা লার্জ পেগ বানিয়ে বসবার ঘরের সোফায় এলিয়ে বসেছে। শৈলেন মেঝেতে কার্পেটের ওপর বাবু হয়ে কার হায় চুমুক দিচ্ছে। তেজপাতা, দালচিনি, লবঙ্গ, গোলমরিচ সব একসাথে ফুটিয়ে তৈরি হয় এই, শৈলেনের কথায়, সলিউশন এক্স। তার দাবি এর মতো বলবর্ধক ও সর্বরোগহরা পানীয় আর নাকি হয় না। পুলিশের চাকরি পাওয়ার পর শৈলেন তার মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল জীবনে কখনো মদ খাবে না। তাই শৈলেন পালের পানীয় বলা যেতেই পারে 100% ভেষজ। নমিতা রান্নাঘরে। কাল নমিতার ছুটি, তাই আজ জমিয়ে ডিনার করার প্রস্তুতি চলছে। কষা মাংস ও বাসন্তী পোলাও, তারপর আইসক্রিম। শৈলেনও ডিনার করেই যাবে। তোমার হলো? আসছি আসছি। এসো, কেস নিয়ে কথা আছে। প্লেটটা ধরো, ক্যাপসিকাম পকোড়া আছে। শৈলেন নাও।
কেস মানে উর্মিলা রায় তো? পিএম আমি করিনি, দিব্যেন্দু করেছে। তবে আমি ছিলাম পাশে। ডিপ উন্ড, প্যাঙ্ক্রিয়াস ফ্র্যাকচার হয়েছিল, কিডনিও সামান্য ড্যামেজ, সিভিয়ার ব্লাড লস হয়েছে। তবে সেটা আটকানো গেলেও মারা যেতই। প্যাঙ্ক্রিয়াস ড্যামেজ হলে চান্স থাকে না কোনো। ছুরি? হ্যাঁ, তবে একটা দিক সেরেটেড, খাঁজ কাটা কাটা, ওই জন্য ড্যামেজ বেশি হয়েছে যখন মোচড় দিয়েছে। লম্বায় কত বড় হবে আন্দাজ? হিল্ট মানে হ্যান্ডেল ধরে 8 ইঞ্চি তো বটেই, আর ছুরির অংশ 5 ইঞ্চি। টিপের জায়গাটা সামান্য উপর দিকে বাঁকানো। চওড়া হলেও ম্যাক্সিমাম পয়েন্টে 1.5 ইঞ্চি। দাঁড়াও, একটু সস নিয়ে আসি। এ তো হান্টিং নাইফ স্যার। তাই তো মনে হচ্ছে। খুনি ছুরিটা নিজের কাছেই রেখেছে মনে হয়। কিন্তু স্যার, মার্ডার ওয়েপেন তো আগেই ফেলে দিতে হয়। যদি প্যাশন কিলিং হয় তাহলে সেক্ষেত্রে সেটা নাও হতে পারে। মানে স্যার? নাও সস নাও। মানেটা আমি বলছি। প্যাশন কিল হলো টাকা বা অন্য কিছু পাওয়ার জন্য নয়, একটা ভীষণ রাগ বা আক্রোশ থেকে কেউ যদি খুন করে। এরকম নানান রকম মার্ডার হয়, রিভেঞ্জ কিল, অনার কিল, কন্ট্রাক্ট কিল। সম্ভবত খুনির মার্ডার ওয়েপেনের সাথে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। কোনো প্রিয়জন হয়তো তাকে ওটা উপহার দিয়েছিল। সম্ভবত নয়, আছে অবশ্যই। ছুরিটা সে সবসময় নিজের কাছেই রাখে। কোনো কারণে খুব রেগে গিয়ে সে ছুরিটা ব্যবহার করে তার মার্ডার ওয়েপন হিসেবে। ওই রাতে পুলিশ সবাইকেই বডি সার্চ করেছে, মার্ডার ওয়েপন পাওয়া যায়নি। খুনি খুন করে তোর ছুরি ওই বিল্ডিংয়ের কোথাও লুকিয়ে রেখেছিল, পরে রিমুভ করেছে। পকোড়া কেমন হয়েছে? হ্যাঁ ভালো, একেবারে সেন্সেশনাল। শৈলেন? খুব ভালো হয়েছে বৌদি। এবার আরেকটা খবর দিই, খুব সেন্সেশনাল ক্লু। উর্মিলা রায় প্রেগনেন্ট ছিল। শিলাজিৎ ও শৈলেন দুজনেই সোজা হয়ে বসেছে। দুজনের মুখেই কথা নেই, দৃষ্টি নমিতার দিকে। নমিতা আধবোজা চোখে সোফায় হেলান দিয়ে ক্যাপসিকাম পাকোড়া খেয়ে যাচ্ছে। তারপর? ভেরি আনফর্চুনেট জানো, 2.5 মাস চলছিল। তার মানে মৃত্যু একটা নয়, দুটো। অর্ণববাবুর সাথে যদি তেমন ঘনিষ্ঠ সম্পর্ক থেকে থাকে তাহলে তো... তাহলে কি? সেটা তো খুনের প্রমাণ নয়। বড়জোর এই দাঁড়ায় অর্ণববাবু পরকীয়া লিপ্ত ছিলেন। খুনের সময় অর্ণববাবু এই ফ্লোরে ছিলেন না, ওপরের ফ্লোরে রেকর্ডিং করছিলেন। ওনার অ্যালিবাই স্ট্রং। পোস্টমর্টম রিপোর্ট দিব্যেন্দু তোমায় ফরওয়ার্ড করে দেবে। মৃত্যু হয়েছে রাত 12টা থেকে 1টার মধ্যে। সময় সম্পর্কে এর চেয়ে বেশি অ্যাকিউরেট তোমরা হচ্ছ কিভাবে? নমিতা, তুমি ভুলে যাচ্ছ উর্মিলা রায় খুন হয়েছে লাইভ অনুষ্ঠান চলার সময়। সুমন কল্যাণপুরের মনে করো আমি নেই গানটা চলাকালীন। গানের ডিউরেশন 3 মিনিট 21 সেকেন্ড। উর্মিলা দেবী মাইক্রোফোন ফেডার ওপরে তুললেন, অনুষ্ঠান শুরুর কথা বললেন, মাইক ফেডার নামিয়ে কম্পিউটারে গানটা চালিয়ে কম্পিউটার ফেডার ওপরে তুললেন। ফেডার কি ব্যাপার? একটা চাবি, যেটা পুরো নামালে অডিও কানেকশন কেটে যায়, অর্থাৎ শ্রোতারা আর কিছু শুনতে পাবে না। ঠেলে যত উপরে তুলবে তত ভলিউম বাড়বে। খুব বাড়ালে যেটা হবে সেটাকে বলে ব্লাস্টিং, সেটা কাম্য নয়। যে কোনো ফেডার একসঙ্গে 4টে কাজ করে: পাওয়ার অন, ভলিউম ইনক্রিজ, ভলিউম ডিক্রিজ, পাওয়ার অফ। গান চলাকালীন যেহেতু মাইকের ফেডার অফ ছিল, তাই উর্মিলা দেবীর চিৎকার রেডিওর শ্রোতারা শুনতে পায়নি। স্টুডিও সাউন্ড প্রুফ, তাই রেডিও অফিসেরও কেউ শুনতে পায়নি। গান যখন শেষ হয় তখন উর্মিলা দেবী মৃত। মাইকে কথা বলার কেউ নেই, পরের গান চালাবার কেউ নেই, ট্রান্সমিশনে গ্যাপ গেছে, অর্থাৎ নিস্তব্ধতা। রেডিওতে কিন্তু একটা মস্ত বড় কাণ্ড।
এর জন্য চাকরিও চলে যায়। তারপর ইঞ্জিনিয়াররা ছুটে আসে, কন্ট্রোল রুম স্টুডিওর লিঙ্ক কেটে দিয়ে ডাইরেক্টলি পর গান বাজাতে শুরু করে। কালকের কাগজে বড় বড় হেডলাইন হবে স্যার, রেডিও স্টেশনে মহিলা খুন। অনলাইন কাগজ, টিভি, ইউটিউবার এরা তো ইতিমধ্যেই হইচই শুরু করে ফেলেছে স্যার। আগামীকাল উর্মিলা দেবীর আস্তানায় আগে ঢু মারতে হবে। কোথায় থাকতেন যেন? দক্ষিণ কলকাতার ব্যাংক গার্ডেন বলে একটা জায়গা, একটি বাড়িতে ভাড়া থাকতেন স্যার। একা? হ্যাঁ স্যার। তাহলে অর্ণববাবুর অ্যালিবাই আরও স্ট্রং হয়ে যায়। খুন করার হলে উনি উর্মিলা দেবীকে ওনার বাড়িতেই খুন করতে পারতেন। অফিসে করার রিস্ক নেবেন কেন? তাছাড়া অর্ণব ও উর্মিলার প্রণয়ে পথের কাঁটা অর্ণববাবুর স্ত্রী, উর্মিলা তো নন। আগামীকাল স্যার উর্মিলা দেবীর বডির পোস্টমর্টেম রিপোর্ট, ওনার ফোনের ফরেন্সিক রিপোর্ট সব আমাদের হাতে চলে আসবে। আর এছাড়াও আমরা উর্মিলা দেবীর বাড়িতেও যাচ্ছি, সুতরাং একটা না একটা উত্তর তো বেরোবেই। লিফটে আটকে থাকার ব্যাপারটা কি? কে উর্মিলা দেবীকে খুন করলো? কেন করলো? একজন কুমারী মহিলাকে কে অন্তঃসত্ত্বা করলো? খুনির অস্ত্র, সেই ছুরিটা কোথায়? খুনি কিভাবে স্টুডিওতে ঢুকলো? উর্মিলার হাতের নখে একটা সুতো পাওয়া গেছে, সেটা কোথা থেকে এলো? উত্তর চাই, এবং তাড়াতাড়ি চাই শৈলেন। চটপট চিহ্নিত করতে না পারলে খুনি চম্পট দেবে। ব্যাস, কেস নিয়ে অনেক কথা হয়েছে, আবার কাল হবে। এখন অন্য কথা হোক। শৈলেন, মাসিমা কেমন আছেন? মা এমনিতে ঠিকই আছেন স্যার, তবে ওই ঠান্ডায় বাতের কষ্টটা একটু যা ভোগায়, এই আর কি। শীতের শুরু থেকে শেষ অবধি রোজ 2 কোয়া রসুন খেতে বলবে। আর রসুন, কালো জিরে, সর্ষের তেল ভেজে ওই তেলটা ছেঁকে নিয়ে রোজ ব্যথার জায়গায় যেন মালিশ করেন। পরের দিন অর্থাৎ 21 তারিখ শিলাজিৎ ও শৈলেন চলে এসেছে দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী ছাড়িয়ে ব্যাংক গার্ডেন অঞ্চলে। বড় গাড়ি নিয়ে ঠিকানা খুঁজতে বেশ অসুবিধে হয়, তাই শিলাজিৎ ও শৈলেন এসেছে শিলাজিতের বাইকে। এই বাইক চালানো শিলাজিতের মনে এক অন্য রকমের স্বাধীনতার অনুভূতি এনে দেয়। পাহাড়ি রাস্তা হলে তো কথাই নেই, কলকাতাতেও মন্দ লাগে না। বাতাসের ঝাপটা যেন তার সাথে কথা বলে, আর সেই সাথে বুলেটের ইঞ্জিনের বিখ্যাত আওয়াজ, যেন কোনো আদিম যোদ্ধা যুদ্ধে যাবার আগে তাল ঠুকছে। দোতলা বাড়ি, নিচের তলায় কেবল টিভির অফিস, দোতলায় থাকত উর্মিলা রায়। 3টে ঘর, রান্নাঘর, বাথরুম ও বারান্দা। বাঁশদ্রোণী থানা থেকে বাড়ির মালিককে আগেই খবর দেওয়া হয়েছিল। উনি সূর্য সেন মেট্রো স্টেশনের কাছে একটা বিল্ডিংয়ে ফ্ল্যাটে থাকেন। সেই বিল্ডিং ওনারই ডেভেলপ করা। বয়স্ক লোক, প্রায় 60-এর কাছাকাছি বয়স। শোবার ঘরে রাখা জিনিসপত্রে চোখ বুলিয়ে তারপর একটা ডায়েরির পাতা উল্টে দেখতে দেখতে শিলাজিৎ প্রশ্ন করল, মহিলা কোথাকার, মানে বাড়ি কোথায়? আগে আমায় তো বলেছিল শ্রীরামপুর, ভাড়ার এগ্রিমেন্টে ওইখানকার ঠিকানাই লেখা আছে। ঠিকানা যাচাই করে পুলিশ দেখবে খন। মেসমশাই, আপনি এটা দেখুন তো, এই এনাকে কখনো আসতে দেখেছেন কি? শৈলেন তার মোবাইলে অর্ণব চৌধুরীর ছবি দেখালো। বাড়িওয়ালা মাথা নেড়ে একটু হেসে বললেন, একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে, স্ত্রী থাকে ফ্ল্যাটে, এই বাড়িতে কেউ থাকার নেই, তাই ভাড়া দিয়েছি। ওই প্রথম দিন এসেছিলাম চাবি দিতে, আর তেমন আশা হয় না। ভাড়া আমায় অনলাইনেই পাঠিয়ে দেয়। নিচে কেবিলের অফিসে জিজ্ঞেস করুন, এসে থাকলে ওরাই দেখবে। উর্মিলা দেবীর ভাড়া নেওয়া বাড়িতে এসে লাভ হলো এই যে অর্ণব চৌধুরীর সাথে যে উর্মিলা দেবীর ভালোই সম্পর্ক ছিল সেটা আর অনুমানে রইল না। অর্ণববাবু মাঝে মাঝেই আসতেন, রাতও কাটিয়েছেন। একা থাকা একজন মহিলার ঘরে কোনো পুরুষ রাত কাটাচ্ছে, এটা দেখার চোখের অভাব নেই সমাজে।
তাছাড়া উর্মিলা দেবীর ডায়েরিতে এই সম্পর্ক নিয়ে লেখাও আছে। ওনার গর্ভে সন্তান আসা নিয়েও উনি লিখেছেন কয়েকটি কথা। যে আসছে সে তার ভাগ্যে যতটুকু আকাশ, যতটুকু বাতাস, যতটুকু স্বপ্ন লেখা আছে তা নিয়েই সে আসবে। আর কেউ তাকে স্বীকৃতি না দিক, কিচ্ছু যায় আসে না। সে তার মায়ের মতোই হবে। পুরনো দেওয়াল ফাটিয়ে সে জংলা গাছের চারার মতোই মাথা তুলবে সূর্যের দিকে। সিআইডি অফিসে শিলাজিতের ঘর। একটা বড় টেবিলের ওপর বেশ কিছু কাগজপত্র ছড়ানো আছে। টেবিলের এক পাশে শিলাজিৎ চেয়ারে বসে সিগারেট খাচ্ছে। টেবিলের উল্টো দিকের চেয়ারে বসে আছে ভবানীপুর থানার ওসি সুধাংশু মাইতি। শৈলেন দাঁড়িয়ে আছে। শুরু করো শৈলেন। স্যার, উর্মিলা দেবীর মোবাইলের বেশ কিছু কল ট্রেস করে আর ছবি, ভিডিও, মেসেজ এইসব চেক করে অর্ণব চৌধুরীর নামটাই উঠে আসছে। দুজনের মধ্যে অ্যাফেয়ার্স ছিল। পোস্টমর্টম রিপোর্ট তো নিশ্চিতভাবেই বলছে ছুরি মেরে খুন করা হয়েছিল। ছুরি একবারই শরীরে ঢুকেছে, মোচড় দেওয়া হয়েছে, তারপর বের করে নেওয়া হয়েছে। ছুরি এখনও পাওয়া যায়নি। একাধিক অর্গান ড্যামেজ ও অ্যাকিউট ব্লাড লস। একটা নীল সুতোর মতো টুকরো পাওয়া গেছে। ফরেন্সিক রিপোর্ট হলো আনকোড়া নতুন সুতো। সাবান, ডিটারজেন্টের কোনো ট্রেস নেই, অর্থাৎ কোনো ব্যবহৃত জামার সুতো নয়। নীল হাফ শার্ট ইউনিফর্ম বিল্ডিং সিকিউরিটির লোকেরা পরে, আর ওই রাতে অর্ণববাবুও পরেছিলেন নীল ফুল শার্ট, ডেনিম জিন্স ও তুঁতে রঙের হাফ জ্যাকেট। কিন্তু ফুল শার্টের নীল রং অন্য ধরনের। সিকিউরিটি মাধব মিত্র ও প্রেজেন্টার অর্ণব চৌধুরী দুজনের জামাই পুরনো, নতুন নয়। আর উর্মিলা দেবী 10 সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন এবং লিফট 7 তলায় আটকে ছিল 11 মিনিট। এই হলো স্যার এখন অবধি আমাদের পাওয়া তথ্য। ঘন্টার মাথা তথ্য। এই দিয়ে খুনের ফয়সালা হবে না। সুধাংশুবাবু, আপনি ওই অর্ণবকে থানায় ডেকে পাঠান। দেখা যাক এর কাছ থেকে কিছু পাওয়া যায় কিনা। জেরা একটু কড়া হতে হবে। সুধাংশুবাবুর নস্যি নেবার অভ্যাস। তিনি আওয়াজ করে নাক দিয়ে নস্যি টেনে বললেন, ঠিক আছে স্যার, আপনি আসুন, আমি ততক্ষণ একটু বাজিয়ে দেখি। বললেন কিনা? বাজাতে গিয়ে আবার ঢোল ফাঁসিয়ে দেবেন না যেন। ওনার বিরুদ্ধে খুনের কোনো এভিডেন্স নেই এখনো অবধি। আচ্ছা, আপনারা ঠিক কি চাইছেন বলুন তো? আমি খুন না করেও অ্যাডমিট করি যে হ্যাঁ আমি খুন করেছি? অর্ণববাবু, খুন করাটা কলেজ অ্যাটেন্ডেন্সে প্রক্সি দেওয়া নয়। আমি তো সত্যি কথাটা রিপিটেডলি বলে যাচ্ছি অফিসার। সিআইডি সত্যি যায় না, পুরোটা জানতে চায়। সত্যিটা আমরা বুঝে নেব। আপনি গোড়ায় উর্মিলার সঙ্গে আপনার আসল সম্পর্কটা গোপন করেছেন। আমি তো বলেছি আমরা বন্ধু ছিলাম। আর ফালতু কথা রাখুন মশাই। বন্ধু ভেবে জড়িয়ে ধরি, বন্ধু ভেবে শুয়ে পড়ি, তারপর কি করিয়া কি হইয়া গেল, আমাদিকে সন্তান হইল। কি রাখছি? আমি বিবাহিত, আমার স্ত্রী আছে, একটা বাচ্চা আছে। উর্মিলার সঙ্গে আমার আমার ইয়ে ছিল ঠিকই। কি ছিল? আমরা একে অপরকে পছন্দ করতাম। বেশ কিছুবার আমরা ঘনিষ্ঠ হয়েছি। ও আমায় বলেছিল ও সতর্ক থাকবে, আমায় এই নিয়ে মাথা ঘামাতে হবে না, কিন্তু ও কোনো প্রিকশন নেয়নি। তারপর আমায় জানায় যে ও সন্তান সম্ভবা। ও চেয়েছিল আমি ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করি, যে আসছে তাকে গ্রহণ করি। কিন্তু 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 এটা হয় না অফিসার। আমি নিজেই অ্যাডাল্ট্রি গ্রাউন্ডে আছি। উর্মিলা বললেই স্ত্রীকে ডিভোর্স দেওয়া যায় না। একটা বাচ্চা আছে আমার। আমি চেয়েছিলাম ও অ্যাবর্ট করিয়ে নিক। এখনো সময় আছে।
এই নিয়ে ওই দিন এফএম অফিসে ঢোকার আগে আমরা বিল্ডিংয়ের পাশে দাঁড়িয়ে কথা বলছিলাম। ওয়েল, অ্যাকচুয়ালি আমরা ঝগড়া হচ্ছিল আমাদের মধ্যে। তারপর উর্মিলা গটগট করে হেঁটে লিফটে উঠে গেল। আমিও একটা সিগারেট খেয়ে তারপর অফিসে ঢুকি। ও 5 তলায় চলে গেছিল, আমি 6 তলায়। ওইটাই ওর সাথে আমার শেষ দেখা। তারপর অল অ্যালং আমি 6 তলাতেই ছিলাম। সঙ্গমিত্রাদি জানেন। আপনি সোজা 6 তলায় উঠেছিলেন নাকি 7 তলায়? 7 তলায় কেন উঠবো বলুন তো? আমাদের অফিস, স্টুডিও সবই তো 5 ও 6 তলায়। না, জীবনের উত্থান পতন কি সবসময় হিসেব করে হয়? তাই বলছিলাম। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। শিলাজিতের মোবাইল বেজে উঠল। নমিতা ফোন করেছে। শিলাজিৎ ঘরের বাইরে এলো। বলো, তুমি ঘরে? আজকে আমার অফ না? জামার কোন বোতামটা ছিঁড়লো, ম্যানেজ করা যাচ্ছে? হ্যাঁ? জামা পরে বেরিয়ে গেছো, আমি দেখি ড্রেসিং টেবিলের উপর একটা বোতাম ছিঁড়ে পড়ে আছে। কোনটা গেল? বোতাম? ও হ্যাঁ, তাই তো, পেটের কাছে। ও ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে। বোতাম? থ্যাংক ইউ নমিতা, থ্যাংক ইউ, ইউ আর গ্রেট। একটা গিফট তোমার প্রাপ্য। এই কেস ক্র্যাক হয়ে গেলে আমরা হানিমুনে যাব, প্রমিস। কি বললাম আমি? এই বলো, আমি সাসপেন্স সইতে পারি না। তুমি ঠিক বলোনি, তুমি পথ দেখিয়েছো, কিন্তু এখন বুঝিয়ে বলার সময় নেই, বিকেলে বলবো। তুমি ততক্ষণ 10 দিনের ছুটি চেয়ে মেল করে দাও। হানিমুন ট্রিপের প্যাকিং শুরু করো। আরে গোয়েন্দার বউ হয়েছেন ম্যাডাম, একটু সাসপেন্স থাকা তো ভালো। বাই। আচ্ছা বেশ, ফেরার সময় একটা পনিরের প্যাকেট এনো, কোফতা বানাবো। বাই। শৈলেন, ব্যবস্থা নাও। ওই সিকিউরিটি গার্ড মাধব মিত্র, মাটাকে তুলতে হবে। ওসি সুধাংশুবাবুকে বলো এক্ষুনি রওনা দেব। আমাদের ডিপার্টমেন্টে খবর দাও, মাধবের সব কটা ডিউটি ইউনিফর্ম সিজ করতে হবে। আর ঘর ভালো করে সার্চ করতে হবে। মার্ডার ওয়েপন ওর কাছেই আছে। লেগে পড়ো, হারি আপ। মাধব মিত্র? কিন্তু কেন করলো স্যার? জানি না কে করলো, জানি কেন সেটা জানি না। লেক গার্ডেন্সের একটি ঘিঞ্জি কলোনি এলাকায় একটা দোতলা বাড়ির 1 তলায় ভাড়া থাকে মাধব মিত্র। ওপরতলায় বয়স্ক বাড়িওয়ালা পরিবার নিয়ে থাকেন। পুলিশ ও সিআইডির লোক বাড়ি ঘিরে ফেলে তন্ন তন্ন করে সার্চ করেও সেই হান্টিং নাইফ পায় না। জানা গেল মাধব মিত্র ডিউটিতে আছে প্রগতি ম্যানশনে। তার ঘরে থাকা 2টি গার্ডের ইউনিফর্ম সিজ করল পুলিশ। পরবর্তী গন্তব্য প্রগতি ম্যানশনে পৌঁছে খুব সহজেই গ্রেপ্তার করা হলো তাকে। সুধাংশুবাবু, ও ডান পায়ের প্যান্টের নিচের দিকটা খানিকটা গুটিয়ে দেখুন তো, কোনো দাগ দেখতে পান কি না। থাকলে গোড়ালি থেকে 6-7 ইঞ্চি ওপরেই থাকবে। আছে স্যার, আছে আছে, এটা গোল মতো দাগ। কোনো দড়ি বা কিছু টাইট করে বাঁধলে যেমন দাগ পড়ে আর কি, বুঝলেন কিনা? এটা কিসের দাগ? ওর একটা হান্টিং নাইফ আছে, যেটা ও সবসময় নিজের কাছেই রাখত। এই ধরনের ছুরির খাপের সঙ্গে সরু বেল্ট থাকে। এই বেল্ট পায়ে আটকে নিলে ছুরি ডান বা বাঁ পায়ের ভেতর দিকে থাকবে। ওই দাগটা ওই বেল্টের। প্রয়োজনে ঝুঁকে পড়ে প্যান্ট সামান্য তুলে ছুরি খাপ থেকে টেনে বের করা যায়। মাধব মিত্রকে টেনে হিঁচড়ে সিকিউরিটির ঘর থেকে নিয়ে গিয়ে একটা চেয়ারে বসানো হলো। মাধব মাথা নিচু করে বসে হাঁপাতে লাগলো। উর্মিলা রায়কে খুন করেছো তুমি। কিভাবে করেছো জানি, কিন্তু কেন করেছো জানি না। তুমি বলো। মাধবের মুখে কথা নেই। সুধাংশুবাবু এক টিপ নস্যি নিয়ে নাক রুমালে মুছতে মুছতে বললেন, দেখ বাবা, পুলিশের লোক কেলায় সে তো জানিসই। হ্যাঁ, সিআইডি আরো যত্ন করে কেলায়। বলে ফেল, বলে ফেল।
মাধব এবার ধীরে ধীরে মাথা তুলে শুকনো হাসল। উর্মিলা আমার বউ ছিল স্যার, বা বলা ভালো আমার জীবনে শনি ছিল। বছর 7 আগে আমার বহরমপুরের বাড়ির লোক দেখে শুনে আমাদের বিয়ে দেয়। বউকে ভালোবাসতাম স্যার, কিন্তু বিয়ের পর থেকেই প্রায় রোজ সংসারে অশান্তি হতো। ওর খুব নাম করার, অনেক টাকা করার ইচ্ছে ছিল। বাড়ি হবে, গাড়ি হবে, অনেকে চিনবে, অনেকে ওর রূপ দেখবে। সংসারের প্রায় কোনো কাজই করতো না। সংসার করা নিয়ে ওর খুব বিরক্তি ছিল। যখন যেখানে টিভি বা রেডিওর অডিশন থাকতো ও সেখানে ছুটতো। একটা বাচ্চা আনতে চেয়েছিলাম স্যার, কিছুতেই রাজি হয়নি। বলতো বাচ্চা আনলে ফিগার নষ্ট হয়ে যাবে। তারপর একদিন একটা চিঠি লিখে রেখে কেটে পড়ল। লিখে রেখে গেল, খোঁজার চেষ্টা করে লাভ নেই, ফিরবে না। আমরা ছাপোষা লোক স্যার। বাবা স্টেট আর্মড পুলিশে চাকরি করত। মাওবাদী অ্যাটাকে মারা গিয়েছিল। একটা মুদির দোকান চালিয়ে আমাদের সংসার চলত। কথায় বলে ভাগ্যবানের বউ মরে, জানি না কেন এমন বলে, কিন্তু খুব কপাল খারাপ হলে বউ ছেড়ে চলে যায় স্যার। চারিদিকে ঢিঢি পড়ে গেল। বিনা অপরাধে বদনাম করলাম। সবাই পেছনে বলতো বউ পালানো মাধব, কিন্তু হারামি বন্ধু তো সামনেই বলতো তোরই খামতি আছে, তাই বউ ভেগেছে। দেশের বাড়িতে আর থাকা গেল না। আমার ভাই দোকান সামলানো শুরু করলো, আর আমি কলকাতায় চলে এলাম সিকিউরিটি গার্ডের চাকরি নিয়ে। একটা ব্যাংকের এটিএম গার্ড দিতাম। তারপর এই প্রগতি ম্যানশনে ডিউটি পড়লো বছর 2 আগে। মাস 8 আগে ওকে দেখলাম এখানে। আমাদের যেমন শিফটে কাজ, রেডিওতেও তাই। তাই মাঝে মাঝে দেখতাম সাজ পোশাক, আদব কায়দা সব একদম শহরের মেয়েদের মতো। এটা বুঝতাম ও যেমন জীবন চেয়েছিল তার স্বাদ পেতে শুরু করেছে। ওই রেডিও অফিসে একটা লোকের সঙ্গে ওর আশনাই চলছে, বুঝতে পারতাম। দুজনে একসাথে ঢুকতো, বেরোতো। ওদের শরীরের ভাষা বলে দিত ওদের মধ্যে পীড়িত আছে। তোরে দেখেনি কখনো তোর বউ? না স্যার, ওকে দেখলে নিজেকে একটু আড়ালে রাখতাম। তাছাড়া এই ইউনিফর্ম, মাথায় টুপি, এসবে চট করে চেনা মুশকিল। আর মামুলি সিকিউরিটি গার্ডকে কে আর 2 চোখ ভরে দেখে? তারপর আমার স্ত্রী আমারই চোখের সামনে আরেকটা মরদের সাথে, ভেতরে রক্ত ফুটতো স্যার। কিন্তু আমার কিছু করার নেই। জোর করে ঘরে তুলতে গেলে পুলিশকে বানিয়ে বলবে স্বামী অত্যাচার করে, মারধর করে। পুলিশ এসে আগে আমায় অ্যারেস্ট করবে। তারপর ওই দিন রাতে আমার ডিউটি ছিল, ওদের দুজনেরও ছিল। আমি তখনও ডিউটি জয়েন করিনি। বিল্ডিংয়ের দিকে এগিয়ে আসছি, টের পেলাম বিল্ডিংয়ের বাইরে একটু ঘুপচি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে দুটোই ঝগড়া করছে। আমি আড়ালে দাঁড়িয়ে পড়ে সব শুনলাম। বাঞ্চোতটা আমার স্ত্রীকে পেট করে দিয়েছিল স্যার, আর আমার স্ত্রী সেই বাচ্চা রাখতে চায়। অথচ আমি যখন একটা বাচ্চার কথা বলেছিলাম তখন তাই মেরে দিলে? তখনই ঠিক করেছিলাম সালিকে মেরেই দেব, জেলে গিয়ে অন্তত শান্তিতে ঘুমাবো। আমার বাবার দেওয়া শেষ উপহার ছিল একটা দামি হান্টিং নাইফ। ওটা আমি কখনো কাজ ছাড়া করতাম না। ওইটা দিয়েই। ছুরিটা কোথায় রেখেছো? আমায় ধরে ফেলেছেন স্যার। ছুরি পেতে আর কতক্ষণ। আমার ভাড়ার ঘরের পেছনে এক টুকরো জমি আছে, ওখানে একটা বেল ফুলের গাছ আছে। তার নিচে জমি খুঁড়লেই পাবেন। প্লাস্টিকে মোড়া অবস্থায় ছুরি খাপ সমেত মাটিতে পোতা আছে। মাধব তারপর শিলাজিতের দিকে তাকিয়ে বলল, একটা কথা বলবো স্যার? আপনার এলেম আছে। শিলাজিৎ কোনো উত্তর না দিয়ে মৃদু মাথা নাড়াল। 31 বেলভেডিয়ার রোড, ভবানী ভবন, আলিপুর। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডি অফিসে হোমিসাইড ডিটেকটিভ শিলাজিৎ সেনগুপ্তর ঘরে বসে আছেন ভবানীপুর থানার অফিসার ইনচার্জ সুধাংশু মাইতি, তোমার এফএম চ্যানেলের স্টেশন ম্যানেজার পার্থ মজুমদার,
ইউনাইটেড সিকিউরিটি এজেন্সির ম্যানেজার গণেশ সিং, তদন্তের রিপোর্ট লেখবার জন্য বলাই চাঁদ মণ্ডল, সহকারী শৈলেন পাল এবং শিলাজিৎ। ফুলকপির সিঙ্গারা ও চা প্রায় শেষ। সুধাংশু দারোগা এক টিপ নস্যি নাকে ঠুসে দিয়ে রুমালে নাক মুছে গলা খাঁকারি দিলেন। গণেশ সিং বিচলিতভাবে আঙুল মটকাচ্ছেন। সিকিউরিটি গার্ড অ্যারেস্ট হওয়া মানে ব্যবসার বিরাট ক্ষতি। স্টেশন ম্যানেজার পার্থবাবু চুপচাপ বসে আছেন, অন্যমনস্কভাবে চায়ে চুমুক দিচ্ছেন। খুন হওয়ার পর সমস্ত চ্যানেল, মিডিয়া ও কাগজে ব্যাপক হইচই শুরু হওয়ায় তোমার এফএম প্রচুর পাবলিসিটি পেয়ে গেছে। এই মুহূর্তে চ্যানেলের রেটিং সবচাইতে হাই যাচ্ছে। মলয়বাবু, রেডি তো? শুরু করছি তাহলে। প্রগতি ম্যানশনে তোমার এফএম চ্যানেলের স্টুডিওতে অনুষ্ঠান করাকালীন খুন হয়ে যান রেডিও জকি বাম প্রেজেন্টার উর্মিলা রায়। খুন কে করেছে ও কেন করেছে সেটা আমরা জেনে গেছি। তাহলে আমি নতুন কি বলবো? যেটা বলবো সেটা হলো, কি করে বুঝলাম যে মাধব মিত্রই খুনটা করেছে এবং সে কিভাবে খুনটা করেছে। তাহলে অর্ণব বাবু? অর্ণব চৌধুরী যে দোষে দোষী, সেই দোষে উর্মিলা দেবীও দোষী। বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেক্সুয়াল রিলেশন তো উভয়ের ইচ্ছেতেই হয়েছে। দুজনেই বিবাহিত ছিলেন। অর্ণববাবুর স্ত্রী যদি অ্যাডাল্ট্রি চার্জ আনেন, তখন পুলিশ অর্ণববাবুকে অ্যারেস্ট করবেন, সেটা অন্য প্রসঙ্গ। উর্মিলা দেবী খুন হলেন। পেছন থেকে প্রায় কোমরের কাছে ছুরি মেরে খুন করা হলো। খুনির এতটাই রাগ ছিল যে সে ছুরি ঢুকিয়ে আবার মোচড় দিয়ে ঘুরিয়ে দিয়েছিল। ব্লাইন্ড রেজ, অন্ধ ক্রোধ। উর্মিলা দেবীর বাঁ হাতের নখে একটা নীল রঙের সুতোর টুকরো লেগেছিল, যেটার ফরেন্সিক রিপোর্ট বলছে সেটা একদম নতুন সুতো এবং তাতে কোনো ডিটারজেন্ট লাগেনি। তার মানে যে জামার সুতো সেটা নতুন জামা। আগেই বলেছি, এইভাবে খুন করা কোনো মহিলার কাজ হতে পারে না, এটা পুরুষের কাজ। কিন্তু সেই রাতে রেডিও অফিসে থাকা কোনো পুরুষের পোশাকই নতুন ছিল না। সিকিউরিটি গার্ড মাধব মিত্রর ইউনিফর্মের জামাও পুরনোই ছিল। তাহলে আসলে ভুলটা আমিই করেছিলাম। নতুন সুতো দেখে আমি নতুন জামা খুঁজছিলাম। পুরনো জামার বোতাম ছিঁড়লে সেটা যখন সেলাই করে আবার বসানো হয়, সেই সেলাইয়ের সুতো নতুনই হয়। মাধবের ইউনিফর্মের একটা পুরনো জামার বোতাম ছিঁড়ে যাওয়ায় সে সেলাই করে বোতাম বসিয়েছিল। তারপর সেই জামা কাচার প্রয়োজন হয়নি। যখন খুন করেছিল তার পরনে সেই জামা ছিল এবং উর্মিলা দেবী বসা অবস্থায় বাঁ হাত পিছনে নিয়ে বাঁধা দেবার চেষ্টা করার সময় সেলাইয়ের সুতোর একটা টুকরো ওনার হাতের নখে লেগে যায়। সেই জামা মাধবের ঘর থেকে পাওয়া গেছে। মাধব মিত্র তো ক্রাইম অ্যাডমিট করেইছে। এটা হলো কোর্টের জন্য সাপোর্টিং এভিডেন্স। ব্যাপারটা বুঝলেন কি করে স্যার? প্রথমে বুঝিনি। আমার স্ত্রীর একটা সাংসারিক কথায় টনক নড়ল। খেয়াল করলাম নতুন সুতো শুধু নতুন পোশাকেই থাকে না, পুরনো পোশাকে সেলাই হলেও থাকে, যতক্ষণ না সেটা কাঁচা হচ্ছে। যদিও খুনের পর মাধব সেই জামা কেচেছিল, কিন্তু ওর ঘর থেকে নীল সুতোর কাটিং পাওয়া গেছে। করোবোরেটিভ এভিডেন্স হিসেবে এটা চলবে। নেক্সট হচ্ছে, শিলাজিৎ একটু থেমে একটা সিগারেট ধরালো, ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, নেক্সট হলো লিফটের ধাঁধা। একটু মন দিয়ে নোট করবেন মলয়বাবু, ব্যাপারটা একটু কনফিউজিং। আমরা জানি ক্যামেরা আছে গ্রাউন্ড ফ্লোরে লিফটের দরজার উল্টো দিকে, অর্থাৎ কেউ গ্রাউন্ড থেকে লিফটে উঠলে বা লিফটে নামলে ভিডিও ক্যামেরা ধরা পড়বে। মাধব ডিউটি জয়েন করে গুমটিতে বসে। তারপর রাত 12টার পর
সিকিউরিটি রুম থেকে টিফিন বাক্স আনার অছিলায় গ্রাউন্ড থেকে সিঁড়িতে একতলায় ওঠে। সেখান থেকে লিফটে সোজা 6 তলা। আমরা জানি 6 তলায় লিফট থেকে বেরোলেই ফ্রিজ আছে। সেখান থেকে সে বেশ কিছু আইস কিউব বার করে একটা প্লাস্টিকে ভরে এবং লিফটে করেই 7 তলায় চলে আসে। 7 তলায় লিফটের 2 পাল্লার দরজা খুলতেই সে একটা পাল্লার খাঁজে বরফগুলো গুঁজে দেয় এবং চটপট সিঁড়ি দিয়ে 7 থেকে 5 তলায় নেমে আসে। উর্মিলা দেবীর স্টুডিও ছিল সিঁড়ির কাছে। মাধব স্টুডিওতে ঢোকে, খুন করে, স্টুডিও থেকে বেরিয়ে 5 থেকে 6 তলায় ওঠে সিঁড়ি দিয়ে। 6 তলা থেকে লিফট ডাকে। 7 তলায় এতক্ষণ অর্থাৎ 12:24 থেকে 12:35 এই 11 মিনিট অটোমেটিক লিফটের দরজা বন্ধ হতে গিয়ে 2টি পাল্লা লাগেনি। বরফে বাধাপ্রাপ্ত হয়ে দরজা আবার খুলে গেছে। অবশেষে বরফ গলে যাওয়ায় লিফটের দরজা বন্ধ হয়। লিফট 6 তলায় আসে। মাধব লিফটে করে 6 থেকে 1-এ নেমে আসে। তারপর সিঁড়ি দিয়ে গ্রাউন্ডে পৌঁছয়। টিফিন বাক্স নিয়ে নিজের ঘুমটিতে গিয়ে বসে। অর্থাৎ সিসিটিভি ফুটেজে মাধবের কোনো অস্তিত্ব ধরা পড়ল না। সে লিফট ব্যবহার করে চটপট ওপর নিচ করতে পারল। লিফটকে 7 তলায় আটকে রেখে সে আর কারোর লিফট ব্যবহার করাকে ব্লক করে দিল একটা সময় অবধি, এবং সেই ব্লক খুলতে তাকে আর 7 তলায় গিয়ে সময় নষ্ট করতে হলো না। এবং গ্রাউন্ড অর্থাৎ জি লেভেলে ক্যামেরায় লিফটের ডিসপ্লে প্যানেলে এই বিভিন্ন তলায় লিফটের ওঠা নামার যে সংকেত ভিডিওতে উঠল, তাতে ব্যাপারটা একটু ঘেঁটেও দেওয়া গেল। পুলিশ ভাববে 1 বা 6 বা 7 তলার কেউ যুক্ত এই খুনের সঙ্গে। খেয়াল করবেন, সে 5 তলায় এলো সিঁড়ি দিয়ে, খুন করে পালালো সিঁড়ি দিয়ে। কারণ লিফটের দিকে যেতে হলে তাকে কন্ট্রোল রুমের পাশ দিয়ে যেতে হবে এবং কাঁচের দেওয়ালের ওপাশ থেকে তাকে ইঞ্জিনিয়াররা দেখে ফেলতে পারে। 6 তলা তুলনামূলকভাবে নিরাপদ, কারণ কন্ট্রোল রুম ফাঁকা ছিল। শুধু সঙ্গমিত্রা দেবী ও অর্ণববাবু লাইব্রেরি ও এডিটিং রুমে বসে কাজ করছিলেন। আমার বিশ্বাস মাধব এর আগেও চুপি চুপি রেডিও অফিসে এসেছে অনেক রাতে, লেআউটটা দেখে গেছে। উর্মিলাকে খুন করার প্ল্যান বেশ ঠান্ডা মাথায় ছকেই রেখেছিল। সেই রাতে উর্মিলা প্রেগনেন্ট হওয়ার খবর জেনে ও ঠিক করে সেই রাতেই কাজটা সেরে ফেলবে। না, এটা সাময়িক ক্রোধ থেকে খুন নয়, ইটস কোল্ড ব্লাডেড মার্ডার। এই খুনের পেছনে ঠান্ডা মাথার প্ল্যানিং আছে। লিফটের দরজা পরীক্ষা করতে গিয়েই আমার খটকাটা লেগেছিল। দরজার পাল্লার ওপরের অংশে যতটা ধুলো লেগে আছে, নিচের অংশে কম। সামান্য ভিজে ভাব আর ধুলোর ওপর জল গড়িয়ে পড়ে শুকিয়ে যাওয়ার দাগ। চটজলদি একমাত্র বরফ কঠিন থেকে তরল হয় একটা নির্দিষ্ট সময়ের পর, এবং বরফ ব্যবহার করে কিছু আটকে রাখলে পরে তার কোনো ট্রেস থাকবে না। মাধবের পড়াশোনা বেশি দূর নয়, তা সত্ত্বেও যে ধরনের প্ল্যানিং করে ও খুনটা করেছে তাতে বলা যেতে পারে হি ইজ এ ন্যাচারাল। মাধবের মাস্টার স্ট্রোকটা ছিল খুন করেও পালানোর চেষ্টা না করা। ও জানতো পালালেই প্রাইম সাসপেক্ট হয়ে যাবে, তারপর ধরা পড়াটা নিছক সময়ের ব্যাপার। ও তাই আর 5টা লোকের মতো চুপচাপ নিজের ডিউটি করে যেতে লাগলো। ও জানতো পুলিশের চোখের সামনে থাকলে পুলিশ ওকে বিশেষভাবে সন্দেহ করবে না, ওর দেশের বাড়িতে খোঁজ খবর করবে না। আর খোঁজ না করলে ও যে উর্মিলার স্বামী এই সত্যটা উঠে আসবে না, বিশেষ করে ওর যখন কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। আর যদি বা এই সত্যটা সামহাও বেরিয়েও আসে যে ও উর্মিলার স্বামী, ও তখন উল্টো কথা বলবে।
বলবে ও উর্মিলা দেবীকে কয়েকবার দেখেছে কিন্তু বউ বলে চিনতে পারেনি। এক্স্যাক্টলি শৈলেন। বলবে যে কয়েকবার দেখেছে উর্মিলাকে, ওর মফস্বলে সাদামাটা স্ত্রীকে শহরে হাল ফ্যাশনের কেতার দুরস্ত সাজ পোশাক ও আদব কাদায়ও চিনতেই পারেনি কোনোদিন। খুন তো অনেক পরের কথা। এই ধরনের লোক সমাজে ঘুরে বেড়ানো সমাজের পক্ষে খুব নিরাপদ নয়। হ্যাঁ, কিন্তু একবারও ভাবলো না ব্যাপারটা ওর পক্ষে রিস্কি হয়ে যাচ্ছে? কোনো চাঞ্চল্যকর ঘটনা না ঘটলে মিডিয়া অফিস দিনে যতটা ব্যস্ত, গভীর রাতে ঠিক ততটাই ফাঁকা থাকে। নির্দিষ্ট কাজ করার নির্দিষ্ট লোক ছাড়া আর কেউ থাকে না। সেদিক থেকে মাধবের পক্ষে যথেষ্ট নিরাপদই ছিল। থাকার মধ্যে আছে ওই বেয়ারা, তোমার এফএমের বেয়ারা গৌরাঙ্গ দাস। কোনো একটা ফাঁকা স্টুডিও খুঁজে নিয়ে 11টা থেকে রোজ কম্বল মুড়ি দিয়ে ঘুম লাগায়। পুলিশের ধমকে বেটা কেঁদে ফেলে বলেছিল, স্যার আমি কিছু জানি না, আমি পেচ্ছাপ করতে উঠিনি স্যার। একটা টেকনিক্যাল ব্যাপার মাধব যেভাবেই হোক জেনেছিল। সেটা হলো ব্রডকাস্টিং স্টুডিওর মধ্যে কথা বলার মাইকের জন্য নির্দিষ্ট ফেডার যখনই অন হয়, স্টুডিওর বাইরে অন এয়ার আলো জ্বলে ওঠে। হয়তো তখন গান বাজছে যেটা শ্রোতারা শুনছে, তখন মাইক ফেডার অন হলে স্টুডিওর মধ্যে অন্য কোনো আওয়াজ হলে শ্রোতারা সেটাও শুনতে পাবে। আর মাইক ফেডার অফ থাকলে সাউন্ড প্রুফ স্টুডিওতে কেউ যত চিৎকারই করুক, রেডিওর শ্রোতারা তো নয়ই, এমনকি স্টুডিওর বাইরে দাঁড়িয়ে থাকা কেউই শুনতে পাবে না। অন এয়ার আলো নেভানো আছে দেখে নিয়েই মাধব স্টুডিওতে ঢুকেছিল। তাহলে তো স্যার স্টুডিওতে অনেক রকম ক্রাইম হতে পারে। বলো না শৈলেন, আমাদের কাজ আর না পারলেই ভালো। তবে হ্যাঁ, পারে। কেউ যদি এই টেকনিক্যাল ব্যাপারটা জানে এবং তার যদি ক্রাইম করার মতলব থাকে, তবে সে খুন, ধর্ষণ, মোলেস্টেশন অনেক কিছুই করতে পারে। শিলাজিৎ শৈলেনকে নিয়ে এসে বসেছে আলিপুরের মদিরা বার কাম রেস্তোরাঁয়। বাড়ি ফেরার আগে কেস ক্র্যাক করার একটা পুঁচকে সেলিব্রেশন বলা যায়। শিলাজিতের জন্য হুইস্কি, শৈলেনের জন্য সফট ড্রিঙ্কস, আর দুজনের জন্য ফিশ ফ্রাই। হুইস্কিতে একটা ছোট চুমুক দিয়ে শিলাজিৎ খানিক অন্যমনস্ক থাকা শৈলেনকে বলল, কি ভাবছো? তেমন কিছু না স্যার, ভাবছিলাম ওই ওই কি বলবো, বিয়ে, মানে ওই ভালোবাসা, তারপর একেবারে খুন, দুটো জীবনই নষ্ট হয়ে গেল। ওইটাই তো ভুল করলে। বিয়ের সাথে প্রেম ভালোবাসার কোনো সম্পর্ক নেই শৈলেন। বিয়ে একটা প্রতিজ্ঞা, পরস্পরের অঙ্গীকার, পাশে থাকার, সম্মান করার, বন্ধু হবার ইত্যাদি। উর্মিলা দেবী সে অঙ্গীকার রাখেননি। কেন স্যার, প্রেম ভালোবাসা থেকে মানুষ বিয়ে করে না? আপনিও তো বৌদিকে... হয় বই কি, প্রেম করে ভালোবেসে বিয়ে হয় বই কি, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর সেই গোড়ার প্রেম ভালোবাসার নেচার যদি না বদলায়, একটা নতুন ধরনের ভালোবাসা যদি জন্ম না নেয়, তাহলে সেই বিয়ে একটা মৃত সম্পর্ক হয়েই থেকে যায়। বিয়ের আগেই হোক বা সদ্য বিয়ের পরের প্রেম ভালোবাসা বেশি দিন টেকে না। এখন না হয় অনেক লাভ ম্যারেজ হয়, আমার তোমার বাবা বা ঠাকুরদার আমলে তো মূলত দেখে শুনেই বিয়ে হতো শৈলেন। কেউ কাউকে চিনত না, কিন্তু বিয়ের পর ধীরে ধীরে তাদের সখ্যতা তৈরি হতো, একটা অন্য ধরনের ভালোবাসা তৈরি হতো। ওইটাই আসল। বেশ বললেন স্যার, আপনি কিন্তু লিখতে পারেন স্যার। তুমি তো লেখোই, ওই একজনই যথেষ্ট। তা তোমার গোয়েন্দা পৃথ্বীরাজের কি খবর? আমার গল্পের নায়ক তো আপনারই তদন্তের গল্প স্যার। ওই গৃহলক্ষ্মী কেসটার পর থেকে তো আর লেখাই হয়নি, এবার আবার লিখবো স্যার। তুমি অনেক বাদ ছাড় দিয়ে লেখো, যেমন যেমন ঘটেছে লিখলেই তো হয়। সত্যি কথাই তো লিখছো। ভালো কথা, 1 প্যাকেট পনির কিনতে হবে, মনে রেখো। গিন্নির হুকুম। ক্রাইম ম্যানেজমেন্ট অনেক সহজ বুঝলে শৈলেন। হোম ম্যানেজমেন্টে অনেক কিছু খেয়াল রাখতে হয়। কি বাজার লাগবে,
কবে বিবাহ বার্ষিকী, কবে কার বাড়ির সস্ত্রীক নিমন্ত্রণ রক্ষা, চাপ অনেক। বেড়াতে যাচ্ছেন তো স্যার? তেমনটাই তো ইচ্ছে আছে। বিয়ের পর তো কোথাও যাওয়া হয়নি, দুজনেরই কাজের চাপ ছিল। আপনারা ঘুরে আসুন স্যার, আমিও ততদিনে একটু গোপীনাথপুরের বাড়ি থেকে ঘুরে আসি। মা বেশ কিছুদিন ধরেই ডাকাডাকি করছে, পিঠে পুলি তৈরির মরশুম কিনা। সব একা খেয়েও না, মাসিমাকে আমার আর নমিতার কথা স্মরণ করিয়ে দিও। হ্যাঁ, ও আর স্মরণ করাতে হবে না স্যার, সদ্য বিয়ে করেছেন, এখন আপনাদের দুজনেরই প্রাধান্য সব থেকে বেশি। শুনছিলেন শুনছো তোমার এফএম। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, গার্গী, উপাসনা, অপু, সঞ্জয়, সঞ্জিত, অরিজিৎ, অতনু, সায়ন্তন, ধ্রুবজ্যোতি, সঙ্গীতা, সঞ্জীব এবং গল্প পাঠে ছিলাম আমি দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গপ্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।